দোস্ত আমার কিন্তু আর ভালো লাগতেছে না দোস্ত, অন্য কোনো নাম দেওয়া যায় না এই জায়গাটার। কেন? আর কতবার কমু মহাখালীতে আসছি মহাখালীতে আসছি মহাখালীতে আসছি, জায়গাটাকে তোর পেইন দিচ্ছে দোস্ত না? সেম মানে অন্যান্য জিনিস যেমন পেইন দেয়, তোর এই জায়গাটা পেইন দিচ্ছে, তাই না? খুব বেশি পেইন দিচ্ছে দোস্ত, এক্সেসিভ। মহাখালী অথচ এত লোক। আচ্ছা যাই হোক, মহাখালীকে চলা খালি করে আমরা চলে যাই, তাহলে মানুষজন কিছুটা দায়িত্ব আমরা পালন করি। আমরা কোথায় যাবো বলতো? ভালুকের কাছে। আমরা এখন ভাল্লুকের কাছে যাব। ভালুকায় যারা রয়েছেন, যারা ময়মনসিংহের বাসিন্দা আছে, তারা শুনলে আবার একটু মাইন্ড করতে পারে। রাইট, প্লিজ। আমরা কিন্তু এমনি জাস্ট উই আর জাস্ট কিডিং। একটু মিলে গেল তো ভালুকা, এই কারণে আর কি। যাই হোক, ভালুকার উদ্দেশ্যে রওনা দিব। যত কিছু মিলে যাক, আমরা দুজন কিন্তু মিলি নাই কখনোই, কারণ হচ্ছে কখনোই বাসের ভাড়াটা দিতে চায় না, এটা আপনারা সবাই জানেন। তো বুঝতে হবে আমার কাছে নাই। তুই যেমনে পারোস ম্যানেজ কর, জবাব তুই বাসের টিকিট কেটে নিয়ে, আমি কাটুমি না আজকে। আচ্ছা কাটিস না, না কাটলে আমারই কাটতে হবে। ঠিক আছে, কি ব্যবহার নিয়ে নিব না, চল। মহাখালী থেকে বাসে করে আমরা পৌঁছাই ময়মনসিংহের ভালুকায়। ভালুকা থেকে পরপর দুবার টেম্পো চেঞ্জ করে আমরা পৌঁছে যাই দত্তবাজারে। বুঝছো বন্ধু, এই সেই বাজার, দত্তবাজার। আমি কিন্তু নামটার মধ্যে কিন্তু একটা কেমন যেন একটা আভিজাত্য ভাব আছে, নামটা খুব পার্ট আছে, তাই না? দত্তবাজার অন্যরকম। যাই হোক, দত্তবাজারে কি মিস্টার ম্যাঙ্গো পাওয়া যায়? মিস্টার ম্যাঙ্গো কেন? তুমি সারাক্ষণ ম্যাঙ্গো খাইতে খাইতে আসছো, তাও ভুলে গেছো? না দোস্ত, আমার এই কারণে আজকে তোরা একবার খিদা লাগে নাই কেন? মিস্টার ম্যাঙ্গো খাওয়াইছে। পকেট ভরে মিস্টার ম্যাঙ্গো আছে, খাচ্ছি আর হাঁটছি। আচ্ছা থাক, আর বাকিটুকু বললাম না। কিন্তু কাহিনী হচ্ছে দোস্ত, এখন তো অনেকখানি আবার হাইটা আবার যাইতে হবে। বেশিক্ষণ হাঁটতে হবে না মামা, বুঝছো? তুমি এখান থেকে মাত্র 4-5 মিনিট হাঁটলেই তো, এই বাজারটা পার হলেই মনে হয় আমরা যেই ভাবে শুনেছি যে ওইখান থেকে নৌকা পাবো, নৌকায় চর, আলগির চর। তাহলে চল দোস্ত, তাড়াতাড়ি রওনা দিই, কারণ বাই চান্স যদি না পাই ওইখানে নৌকা টোকা, রাত হয়ে গেছে তো। দোস্ত একটা কাজ করি। কি করবি? অনেকগুলো তো তুইও খাইছিস, আমিও খাইছি, এবার সাথে যাবো না? তাহলে মিস্টার ম্যাঙ্গো দেখি দুই একটা দোকানে পাই কিনা, চল পকেট ভরে নিয়ে করতে যাই। আমাদের গেস্টদের জন্য তো একটু থাকতে হবে। রাইট, ফর দ্য মিস্টার গেস্ট উই ওয়ান্ট দ্য মিস্টার ম্যাঙ্গো। দত্তবাজার থেকে নৌকায় করে পৌঁছাই আমাদের আজকের গন্তব্য চর, আলগির চরে। ওয়ান মোর এপিসোড অফ ডর, আর আবারও আমরা চলে এসেছি আরেকটা জায়গায়। ওয়ান মোর জার্নি। এবং জার্নিটা আজকে আমি এনজয় করেছি, বিশেষ করে এই জায়গাগুলোতে কিন্তু আমার খুব একটা আশা হয়নি, এই এরিয়াটাতে আমি খুব একটা আসিনি। একটা অন্যরকম সৌন্দর্য আছে, আর এই এলাকায় দোস্ত তুই খুঁজলেই পথে ঘাটে খালি বাউল পাবি। রাইট, সেটা পথে ঘাটে বাউল পাবো আমরা। এবং আমরা যার আমন্ত্রণে আসছি সেই তোফাজ্জল ভাই, মানে বুঝেই গেছেন যে বাউলের কথা বলতেই তোফাজ্জল ভাই বলেছে যে পথে ঘাটে বাউল পাওয়া যায়। তো যদি তোফাজ্জল ভাই, আমরা মানে এই অনুষ্ঠানের পরে কোথাও থেকে কি বাউল গান শুনতে পারবো কিনা, কোথাও নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, এরকম অনুষ্ঠানের পরে বাউল গান শুনতে পারবেন। কি বলিস? বাহ, তাহলে আর কি লাগে, মানে আমাদের গ্রামে শেষ মানে এরকম বাউল হয় আর কি। ওকে, এইটা হচ্ছে ডরের শ্রোতা যারা আছে তাদের জন্য একটা দুঃসংবাদ যে বাউল গানটা আপনারা শুনতে পারবেন, শুধু যারা এই মুহূর্তে আমরা আছি আমরা। যাই হোক, তোফাজ্জল ভাই প্রথমে আপনার পরিচয়টা একটু শুনি। জি, আমি তোফাজ্জল হোসেন। আপনাদের এখন যে জায়গায় নিয়ে আসছি, এটা মনে করেন এই জায়গায় অনেক ধরনের মানে কাহিনী আছে। আপনি যেখানেরই বাসিন্দা না? জি, আমি এই জায়গার বাসিন্দা, আমার বাড়ির পাশে বেশি দূরে না। তো ডরের শ্রোতাদেরকে একটু এই ফাঁকে বলি যে যদি অলরেডি আপনারা জেনে গেছেন আমরা কোথায় আসছি, এবং আরো একবার বলি যে আমরা এই মুহূর্তে আছি আলগির চর নামক একটা জায়গায়, এবং তোফাজ্জল ভাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এখানে আসার জন্য। আর ঠিক এই মুহূর্তে আমরা একটা বড়ই গাছের পাশে আছি। জি হ্যাঁ, বড়ই গাছটা নিয়েই হচ্ছে মূল ঘটনা, তাই না? তো যে বড়ই গাছটা দেখতেছেন, ওই ছোট যে বড়ই গাছটা, এই বড়ই গাছটা হচ্ছে যত মানে ঝামেলা হয়, একটু পানি টানি উঠলে মনে হয় বড়ই গাছটা ঢেকে যায়। হ্যাঁ, একটু না মানে বন্যা হইলে আর কি, পানিটা বেশি বন্যা হইলে পানি, এলাকাটা অনেক উঁচু এলাকা, সেই জন্য খুব বেশি পরিমাণে বন্যা হলে, হ্যাঁ বেশি পরিমাণে বন্যা হলে এই জায়গাটা ডুবে যায়, যে জায়গা এখন আছে। তোফাজ্জল ভাই, এই বড়ই গাছটা নিয়ে কি ঘটনা আছে একটু শুনি। ছোট এই বড়ই গাছটা নিয়ে ঘটনা হচ্ছে, আমার চাচাতো ভাই একদিন এদিক দিয়ে আসছিল, এই দত্তবাজার থেকে এদিক দিয়ে যখন আমাদের বাড়িতে আসে। আচ্ছা, যেই দত্তবাজার পাড়িয়ে যখন আমাদের বাড়িতে আসবে, তখন মনে করেন এই জায়গায় উনি মানে বাদাম খাইতে ইচ্ছে আসছিল, কি বাজাবুরি খাওয়ার তো এমনি ভালো না। তখন উনি কখন? হ্যাঁ, এটা দুপুর বেলার ঘটনা। আচ্ছা, দুপুর 2টা আড়াইটা হবে। উনি যখন আসে তখন এই বড়ই গাছে দাঁড়িয়ে আসতেই উনি ভয় পেয়ে যায়। এমনিতে উনি জানে যে এই বড়ই গাছে অনেক ধরনের ঘটনা ঘটে, তো আসতেই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে উনি মানে কেমন যেন একটা ওই জায়গা, তখন কষ্ট মষ্ট করে আমাদের বাড়িতে আসে। বাড়িতে আসতেই উনি অসুস্থ হয়ে পড়ে, এমন মানে অসুস্থ হয়ে পড়ে, মানে একা যাচ্ছে, অনেক বাথরুম
সময় ওনার মানে যত কবিরাজ দেখা কেউ আর করতে পারে না, তখন উনি বলে দেন আমি আর বাঁচবো না, আমার কবিরাজ যা কিছু করো কোনো লাভ নাই, আমি এই ঘটনা আমি দিক দিয়ে এই বড়গাছি যে জায়গায় আমরা আছি এই বড়গাছি দাঁড়িয়ে আমরা আসছিলাম। আসার সময় কি কোনো ঘটনা ঘটছিল? না, আসার সময় এমনি কোনো ঘটনা, এমনি উনি একটু অন্য ধরনের লোক ছিল আর কি, এগুলো এরিয়া চলতো সবসময়, দেন বয়স না পাওয়ারই একত্রে বেশি, তাই হয়তো ওনার এই জায়গায় পরে উনি এই দিনই মানে হঠাৎ করে সবার কাছে মাপ সাপ চাই নিচ্ছে, নেওয়ার পরে একবার উনি মারা যায় আর কি। মানে ওই দিনই মারা যায়? যে ওই দিনই মারা যায়, রাত্রে উনি মারা যায় তখন। কিন্তু এখানে একটা বিষয় আছে রেহান, তাই না? মানে পুরোপুরি যে কাইন্ড অফ সাউন্ডস লাইক মানে ফুড পয়জনিং ও হতে পারে। হ্যাঁ, এই জায়গায় মানে আরো অনেক ঘটনা মানে এরকম হয় আর কি, আরো অনেক ঘটনার ব্যাপারে আসলে আমরা খোঁজ নিয়েছি, তবে সেটা এখন না, পরবর্তীতে আমরা এক্সপোজ করবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং উইথ দিস প্লেস। যাই হোক, এখন আমরা আমার মনে হয় দোস্ত যেহেতু একটু কাজ আছে আমাদের পরে, মানে যে বাউল গানটা আপনার শুনবেন, আমরা যেটা বুঝতে পারছি আসলে যে ডর নিয়ে তো অনেক ডরালো ঘটনা ঘটে যাচ্ছে আশেপাশে দোস্ত, এবং এটার একটা খুব জীবন্ত একটা উদাহরণ আজকে আমরা দিতে পারি আপনাদেরকে, এবং আমরা খুব উৎসাহী এই ব্যাপারে যে আমরা এই ব্যাপারটা সবাইকে জানাতে চাই। রাইট। এবং এই তোফাজ্জল ভাইয়ের কথা তো আপনারা শুনলেন, এবং সবচেয়ে মজার একটা ঘটনা, মজার বলবো এক অর্থে মজার বলতে পারে, আরেক অর্থে একটা ভয়ঙ্কর ঘটনা, আরেক অর্থে খুব ছোট লোকই একটা ঘটনা, সেটা হচ্ছে তোফাজ্জল ভাই একটু ঘটনা কি আপনি বলবেন? হ্যাঁ, আমি মানে কিবরিয়া ভাইয়ের সাথে মানে ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার জন্য খুব চেষ্টা করছি, পরবর্তী দিকে একজনের ফ্রেন্ড অনেক, তার মানে উনিও সবসময় বলতো যে আমার ফ্রেন্ড অনেক, লাইক দিলে ওনাকে পাওয়া যাবে, তাই আমি ভাবলাম এটা হয়তো কিবরিয়া ভাইয়ের ফ্রেন্ড পেজ, তখন আমি ওনারে লাইক দিচ্ছি, মানে ওনার সাথে আমার অ্যাডজাস্ট হলো। হওয়ার পরবর্তীতে মানে আমি বললাম যে আমার কিছু ডরের কাহিনী আছে, আমি আসতে চাই আপনাদের এই জায়গায়। আচ্ছা, ফেসবুক ইনবক্সে ওনাকে মেসেজ করতাম, করার পর উনি সাথে সাথে কোনো আনসার দিত না। আচ্ছা, 2-3 দিন মানে 4 দিন 5 দিন পরে দিত। আমি ভাবতাম হ্যাঁ হয়তো উনি বিজি থাকতে পারে, আরো অনেকজনই আছে এভাবে মেসেজ করে উত্তর দিতে হয়। তখন অনেকদিন পর আমাকে বলছে হ্যাঁ আমি আসতে পারবো, কিন্তু আমার একটা কাজ করতে হবে, বলতেছে একটা ফর্ম ফিল আপ, মেসেজ করে একটা ফর্ম ফিল আপ দিবে আমার নাম্বারে, আমার নাম্বারটা চাইছে, তবে আমি নাম্বার দিলাম, দেওয়ার পরে উনি বলতেছে কয় এই নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজে 150 টাকা, মেসেজটা ফিল আপ করতে আপনার 150 টাকা, মানে ওই ফর্মটা ফিল আপ করতে 150 টাকা লাগবে। ফেসবুকে ইনবক্সে কথাগুলো হচ্ছে, তখন আমি আবার লিখে দিলাম টাকাগুলো কিভাবে দেবো, মেসেজটা কিভাবে আসবে, তখন উনি বলছে আমার পার্সোনাল নাম্বারে মেসেজটা আসবে, আবার এই এবিসি লিখে তারপর পাঠা দিতে হবে। পরে বললাম যে টাকাটা কিভাবে পাঠাবো, তখন বলছে হ্যাঁ আমি একটা বিকাশ নাম্বার দেবো, বিকাশ নাম্বার। পরবর্তীতে উনি একটা বিকাশ নাম্বার আমাকে দেয়, এই নাম্বারে আমাকে বলছে যত শীঘ্রই মানে দেওয়া যাবে ততই তাড়াতাড়ি করে আমি আসতে পারবো ডর অনুষ্ঠানে। কত টাকা পাঠাতে বলেছে আপনাকে? প্রথমে বলছে 150 টাকা, কিন্তু আমি ফর্ম ফিল আপের জন্য 150 টাকা লাগবে, 50 টাকা দেওয়ার পরে আমার কত নাম্বার গেছে ওইটা আমার জানাতে হবে, নাম্বারটা আবার ইনবক্সে করে দিবে। তখন আমি বললাম যে ওনার নাম্বার দেওয়ার জন্য, পার্সোনাল নাম্বার, উনি আর নাম্বার দেয় না, বলছে এই ফেসবুকে মানে করার জন্য। তো আমি ডরে যেতে পারবো, 150 টাকা তো আমার ব্যাপার না, চিন্তা করে আমি চাইছিলাম টাকাটা দেবো, এই 2-1 দিনের ভিতরে যখন নেট করছি টাকা দেবো, কিন্তু এর ভিতরে আপনি আমাকে ফোন দিয়ে অনেক উপকার করলেন। এই যে পরবর্তী যেটা আপনি বললেন নাকি এরকম কোন ফ্রেন্ড পেজ ওনার নাই, আমি টাকাটা পরে যাই হোক, কিছু ব্যাপার খুব বেশি ক্লিয়ার থাকা দরকার। ফার্স্ট অফ অল একটা জিনিস সবাইকে জানতে হবে, প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে, যে এবিসির গেস্ট হয়ে আসার সাথে সেটা যেই প্রোগ্রামই হোক না কেন টাকার কোনো সম্পর্ক এখানে নেই, একদম নেই। এবং আপনারা তো শুনলেন তোফাজ্জল ভাইয়ের মুখে, এবং মানে কি বলবো, এটা কোইন্সিডেন্টলি ঘটে গেছে। তোফাজ্জল ভাই যখনই টাকাটা দিবে প্রস্তুতি নিচ্ছে, ঠিক এর একদিন আগেই আমি ফোন দিয়েছিলাম, যে ওনার স্টোরি শুনে আমাদের ভালো লেগেছে, দ্যাট মিনস আমি ওনার সাথে সরাসরি ফোন দিয়েছি, এবং তখন তোফাজ্জল ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটা আমার জানা হয়েছে। হয়তো বা আর একটু লেট হলে টাকা দিয়েও দিত। তো আমরা এটা ক্লিয়ারলি বলতে চাই, রেহান একটু আগে যেটা বললো যে এবিসিতে ডরে বা কোনো ধরনের কোনো প্রোগ্রামে আসার জন্য কোনো ধরনের টাকা চাওয়া হয় না, যদি কেউ চেয়ে থাকে এটা আপনি ধরে নেবেন 100% ফ্রড হচ্ছে আপনার সাথে। রাইট। এবং এটা শুধুমাত্র এবিসি রেডিওর জন্য না, বাংলাদেশে যে কয়টা রেডিও আছে কোথাওই এভাবে টাকার বিনিময়ে, ফর্ম ফিল আপের বিনিময়ে কোনোভাবে গেস্ট জোগাড় করা হয় না। 1 লক্ষ টাকাও যদি কেউ আমাদেরকে দিয়ে দেয়, গল্প যদি অরিজিনাল না হয়, সত্য না হয়, কারো পক্ষে কোনোদিনও এবিসি রেডিওতে ঢোকাই সম্ভব না। সো আপনারা দয়া করে এবিসির যে রিয়েল ফ্যান পেজ আছে, ভেরিফাইড ফ্যান পেজ, অর্থাৎ facebook.com/ABC Radio FM 89.2, এই পেজের মাধ্যমে যদি আপনাদেরকে কন্ট্যাক্ট করা না হয়, তাহলে দয়া করে কারো কথার উপর ভরসা করে
টাকা কেন, নিজেও কোথাও যাবেন না। রাইট, সেখানে আপনি এবিসির ফ্যান পেজটা ভেরিফাইড দেখবেন যে একটা সবুজ টিকমার্ক দেওয়া আছে, ওটা দেখলে বুঝে যাবেন। তাছাড়া ডরে যোগাযোগ করা হয়, রেহানের একটা ফ্যান পেজ আছে এবং আর যে সুমন নামে একটা ফ্যান পেজ আছে, এগুলার অনেক ফেক আইডি আছে। এক্স্যাক্টলি। তো সেই ফেক আইডি থেকে যদি আপনাদেরকে কোনো ধরনের টাকা পয়সার বিষয়ে কিছু বলা হয়, প্লিজ আপনারা সেই বিষয়গুলোতে রেসপন্স করবেন না। এতে যেই ক্ষতিটা হবে সেই জন্য কিন্তু দায় দায়িত্বটা পুরো আপনারই থাকবে। এক্স্যাক্টলি। এবং এই যে তোফাজ্জল ভাইয়ের সাথে যেটা ঘটেছে, এরকম হয়তো আরো 100 জনের সাথে ঘটেছে, আমরা জানি না, কিন্তু উনি আমাদেরকে জানাতে পেরেছেন, উনি হয়তো বেঁচে গিয়েছেন এই যাত্রা, কিন্তু হয়তো বা আমরা জানবো না। আপনি একটা কোনোখানে ঠকে বসে থাকবেন, অবশেষে রেসপন্সিবিলিটিটা কিন্তু কখনোই ডট টিম বা এবিসি নয়, এটা সম্পূর্ণ আপনার বোধের ব্যাপার। দয়া করে আমাদের অরিজিনাল ফ্যান পেজের সাথে যদি আপনার কানেকশন না হয়, কারো কথার উপরে ভরসা করে নিজেকে ডরের অংশ ভাবতে শুরু করবেন না। সো এটাই ছিল মেসেজটা প্রথমে আপনাদেরকে দেওয়ার, একটু ক্লিয়ার হয়ে যাওয়ার। তো এবার আমরা মূল ঘটনার দিকে যাই। লেটস মুভ। ঠিক আছে, তাহলে তোফাজ্জল ভাই, আপনার নিজের কিছু ঘটনা আছে যে আপনার ফ্যামিলির আম্মুর সাথে ঘটনা। আপনার আম্মুর সাথে প্রথম যে ঘটনাটা, ওটা আরো প্রায় 2-3 বছর আগের ঘটনা। আচ্ছা। হঠাৎ করে আম্মা চোখের সামনে জানি সন্ধ্যার পরে কি জানি দেখতে পাই আর কি, মানুষও বুঝতে পারে না, এমন কেউ অন্য কোনো কিছু বুঝতে পারে না। সন্ধ্যা বন্ধ করে গুনি আসলেই তখন মানে কি ঘটনা, এটা আর 3-4 বছর আগের ঘটনা। আচ্ছা। তখন কি জানি দেখতে পায়, দেখার পরে আম্মা এই জিনিসটা মানে বুঝতে পারে না যে এটা কি, মানে একেবারে কয়েকদিন হওয়ার পরে তখন আমাদের যারা বাড়িতে যেহেতু আমরা কেউ থাকি না, ঢাকা থাকি, তখন আমাদের মুরব্বী আছে, ওদের সাথে যোগাযোগ করে এইরকম ঘটনা। আমার স্বামী ওটা কি কোনো ধরনের কোনো ক্ষতি করতে আসা? হ্যাঁ, ক্ষতি করতে আসা, এটা আমি বলছি, আস্তে আস্তে সব বলবো। তখন মানে এই ঘটনা তখন আর আম্মা আমাদের বলে না, বলার পরে আব্বার কাছে বলছি, আব্বাও ঢাকা থাকে। উনি পরে একদিন টাইম নিয়ে শনিবারের ঘটনা বলছে বাড়িতে যাবি। 2টা বাজে আমাদের পাখন দিয়ে আমার কাকার দোকান আছে, কাকার দোকানে বসার জন্য বলছে। পরে আম্মাকে বসছে আর কি 2টা বাজে। আপনার আম্মাকে বলেছে যে দুপুর 2টা বাজে আমি দোকানে থাকা, ওই জায়গা থেকে তখন কবিরাজ ঢাকা থেকে যাবে। হ্যাঁ, কবিরাজ। তারপরে ওনাকে নিয়ে কবিরাজের কাছে যাবে। আমাদের যে জায়গায় বসছে ওই বসার পাশে দিয়ে কবিরাজের কাছে যেতে হয়। তখন আম্মা বসছে, বসার পর তো আর আব্বার কোনো মানে খোঁজ খবর নেই আর কি। আব্বার কাছে ফোন না থাকার কারণে যোগাযোগ হয়নি। 2টা বাজে বলছে, 3টা বাজে তো অবশ্যই আসবি না, আসার কারণে তখন রাত্রে 8টা বেজে গেছে। তখন তো আম্মা তো চলে যেতে হবে, তখন তো উনি বসেছিলেন। হ্যাঁ, যেহেতু আসবে জানে শিওর, কিন্তু যখন দেখছে 8টা বেজে গেছে রাত্রের, তখন আম্মা চিন্তা করলো না, এখন আর আমার থাকা যাবে না, আমি এখন চলে যাই বাড়িতে। তখন আমাদের বাড়ির পাশের বাড়ি একজন প্রতিবেশী, মানে আমার কাকার লাগে সম্পর্কে, উনার সাথে তখন আম্মা মানে আস্তে আস্তে তখন আমাদের বাড়ি থেকে মানে রওনা দিয়ে দিয়েছে। কতটুকু দূরে আপনাদের আমাদের বাড়ি? এই জায়গা থেকে মনে অটো দিয়ে দেখতে হবে 15-20 মিনিট রাস্তা। অটোতে আসতে হয়? হ্যাঁ, 15-20 মিনিট লাগবে আমাদের যে মানে বাড়ি না, মানে যে জায়গায় নামতে হবে আর কি। তখন দুজন একসাথে আসছে, আমার কাকা আর আম্মা। আসার পরে ওই জায়গাতে কিছু হাইটটা যখন মানে একসাথে আস্তে আস্তে আসার পরে উনি ওনার বাড়িতে চলে গেছে। কিছুটা আমাদের চাচার বাড়িতে উনি চলে গেছে। এর থেকে মনে করেন বেশি দূরে না, আমাদের বাড়ি অল্প কিছু রাস্তা দূরে। তখন আম্মা উনি বলছে যে আমি কি আসবো নাকি? তখন কাকা বলতে না, আসা লাগবে না, আমি একাই যেতে পারবো। তখন উনি বাড়ির ভিতরে যাওয়া, আর উনার বাড়ির মানে ঘরের পিছনে কিছু পাশের জার ছিল, ওই মনে হচ্ছে কি আম্মা যারা ভাবতেছে উনি যাওয়ার পিছন দিক দেয়, পাশের জারগুলো আমার উপরে মনে ভাঙে পড়ে যেতেছে, এরকম মানে আওয়াজ হচ্ছে এবং শব্দ হইতেছে আর কি পিছনে। তখন আম্মার এটা তো কিছু করে না, যেহেতু আম্মার সাথে সমস্যা আসছে, জানে কি জানি দেখে আগে, তো এটা ভাববে। তখন আম্মা সোজা আবার হাঁটা দিচ্ছে। তারপর আর কিছুটা রাস্তা পরে আমাদের যে স্কুলটা দ্বার যাইতে মনে হচ্ছে স্কুলের ভিতর থেকে কি জানি হোমানের শব্দ হচ্ছে। কোনোদিন আর করে না, অন্য দিন তো যা, কিন্তু কোনোদিন এরকম শব্দ পায় না। আজকে এরকম শব্দ হচ্ছে। স্কুল তো একদম নীরব। হ্যাঁ, নিরাপত্তা। এটা তো 5টা-6টা পরে নিরাপত্তা দেখা হয়ে যায়। জি, পরে স্কুলে এরকম শব্দ হওয়ার পরে তখন আম্মা আর একটু জলদি হাঁটা দিল যে না, এই জায়গায় আমার বেশিক্ষণ থাকা যাবে না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাই। তখন কিন্তু এই সময় কিন্তু অন্য সময় মানুষ থাকে, কিন্তু এই দিন কেন জানি মানুষ ছিল না রাস্তার মধ্যে। আচ্ছা। তখন যাওয়ার পর কিছুটা রাস্তা যাওয়ার পরে আমাদের বাড়ি, তখন দেখে মানে সামনে পূর্ব পাশ থেকে রাস্তার জঙ্গলের ভিতর থেকে একটা কুকুরের মতো কি জানি একটা মানে বড় একটা বাইরেছে, এই পূর্ব পাশে পশ্চিম পাশে দুধ দিচ্ছে। পূর্ব পাশ থেকে দুধ দিতে আমার শরীরটা মানে তখন আরো বেশি বার হয়ে গেছে। কি এইভাবে দুধ দিল, আম্মা জিনিসটা কি চিনতে পারে না, যেহেতু কুকুর হইলে কিন্তু চেনার কথা। তখন আম্মা মানে বুঝছে যেহেতু আমার সাথে এরকম ঘটনা হইতেছে, আর উনি সন্ধ্যা পরে এরকম হয় দেখতে পায়। তখন উনি আর আনা করে যখন বাড়ির থেকে উঠছে, ওঠার পরেই আম্মা মাথা ঘোরা মেরে পড়ে যায়। ছোট বোন আসলো ঘরে, ছোট বোন এবং বাড়ির লোকজন চিল্লাচিল্লি শব্দ পায়া পরে আইসে করে পানি ছানি দেয়া তখন এক করছে। আমার যখন জ্ঞান ফিরেছে এর পিছন দিক দিয়ে পরে আব্বার কাছে বাড়িতে যাওয়া পরে আব্বার কাছে পরে ঘটনা মানে জিজ্ঞেস করলো যখন আব্বা কিভাবে হইলো, তখন আম্মা মনে বললো এই ঘটনা আমার সাথে আসার পথে। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে উনি 3টা জায়গায় ভয় ফেস করেছেন। প্রথমত সেই বাস ঝাড়ে ওই লোকটা ঢুকে যাওয়ার পরে, কিন্তু ওই লোকটা যেহেতু বাড়ির ভিতরে গেছে উনি কিন্তু লক্ষ্য করা মানে শব্দটা পাওয়ার কথা, কিন্তু উনি শব্দটা পায়নি। বাট উনি সেই শব্দটা পায়নি। তার মানে ভয়।
আব্বার কাছে এই ঘটনা মানে জিজ্ঞেস করলো যখন আব্বা কিভাবে হইলো, তখন আম্মা মানে বললো এই ঘটনা আমার সাথে এইভাবে ঘটছিল, এই ঘটনা আসার পথে। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে উনি 3টা জায়গায় ভয় ফেস করেছেন। প্রথমত সেই বাঁশঝাড়ে ওই লোকটা ঢুকে যাওয়ার পরে, কিন্তু ওই লোকটা যেহেতু বাড়ির ভিতরে গেছে উনি কিন্তু লক্ষ্য করা মানে শব্দটা পাওয়ার কথা, কিন্তু উনি শব্দটা পায়নি, বাট উনি সেই শব্দটা পায়নি। কিন্তু ঘটনা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি যে কোথাও কিন্তু উনি আক্রমণের মধ্যে পড়েননি। ওই বাঁশঝাড় থেকেও কেউ তাকে আক্রমণ করেনি, ওই স্কুলের ভেতরে শব্দ থেকেও কেউ তাকে আক্রমণ করেনি। ওই পশুটা যখন মানে ওনার সামনে থেকে চলে গেছে তখনও আমি ভাবছিলাম যে বাই চান্স মুখোমুখি হয় কিনা, কিন্তু আলটিমেটলি ওনাকে কিন্তু ভয়ই দেখিয়েছে শুধু। ওই যে আমাদের ওই ব্যাপারটা দোষ, কোনো মোটিভ থাকে না মাঝে মাঝে। রাইট, নিশ্চয়ই জানি না এই ভয় দেখানোর পেছনে কোনো কারণ আছে কিনা, আমরা সামনে জানতে পারি না। আরো কিছু যদি শুনতে পাই, আর কোন ঘটনা আমার সাথে এরকম আরো একটা ঘটনা আছে, এটা বেশি দিন আগের না, এটা হচ্ছে 1/8/2015 সালের ঘটনা, গত মাসের ঘটনা। আচ্ছা, তখন মনে করেন মানে রাত্রে খাওয়া দাওয়ার পরে রাত্রে 9টা বাজে যেহেতু শুয়ে পড়বি, বাথরুম করা মানে ক্লিয়ার ছিল, এসে পরে শুয়ে আর কি। তখন আম্মা গেছে, যাওয়ার পর আমাদের পিছনে কিন্তু সৌর বিদ্যুৎ লাইট আছে। আচ্ছা, জঙ্গলের মধ্যে, গ্রামাঞ্চলে কিন্তু জঙ্গলের মধ্যে বাথরুম থাকে, তখন লাইট আছে, লাইটের আলোটা মনে করেন পশ্চিম প্রান্তে একটু কমই পাওয়া যায়। ঘরের পিছনে একটা কল আছে, কল 3 দিয়ে বেড়া দেওয়া, এবং কলের পিছনে বাথরুম, বাথরুমের মধ্যে কিছু অন্ধকার থাকে আর কি। তখন যখন কলের মাঝখানে আমাদের আসছিল আর আমার ছোট বোন বাথরুম ভিতরে আসছিল, হঠাৎ করে দেখতেছে যে আমাদের পাশে একটা বাঁশের ঝাড় আছে, বড় বাঁশের ঝাড়, মানে প্রচুর শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পর আমার ছোট ভাই তো মানে ও কিছু বোঝে না, ওর একটা মোবাইল আছে, মোবাইলে লাইট নিয়ে যখন ভিতরে আগা, মানে এটা ওইখানে যারা আছে সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ সবাই, হ্যাঁ বুঝছি, ভাই বোন সবাই। জি, তখন মনে করেন যখন যাইতে আছে দেওয়ার পথে আম্মা বলছে তুই কই যাস, মানে ছোট ভাই বলছে। বলার পরেই যখন ছোট ভাই বলছে, ছোট ভাই তার আগে স্যার গেল না, পরেই মনে হচ্ছে যে কোরআন নিয়ে একটা বাস বলে কিন্তু প্রচুর শব্দ হয়, মনে হচ্ছে যে বাস একসাথে 50-60টা বাস একসাথে গুবাইতেছে। আচ্ছা, এরকম আওয়াজ হচ্ছে, এরপরের ভিতর থেকে ওই বাঁশঝাড়, হ্যাঁ বাঁশঝাড় থেকে, বাঁশঝাড় আম্মা এবং আমার ছোট ভাই থেকে 7-5 হাত দূরে আর কি। তখন মনে হচ্ছে কি জানি আমার প্রচুর কোবাইতেছে। আম্মা তো জিনিসটা বুঝতে পারছে যে এরকম ঘটনা আমার সাথে যদি আরো আগে ঘটছে। আমাদের বাথরুমটা কিন্তু কিছুদিন আগে তৈরি করা হয়েছে, নতুন টিন দিয়া বাথরুম এবং কল, মনে হচ্ছে চতুর্পাশ দিয়া সমানে মানে লাড়ি নিয়ে যদি বাইরে নিয়ে পরে যেরকম শব্দ হইতেছে এরকম, কিন্তু চতুর্পাশ দিয়ে শব্দ করতেছে, কিন্তু আম্মা কলের ভিতরে থাকে কাউরে দেখতে পাচ্ছে না। এবং আমার ছোট ভাই কিন্তু পাশে আছে, ছোট ভাই কাউরে দেখতে পাচ্ছে, শব্দটা অনুভব করতেছে না। আমার ছোট ভাই ভাবছে কি আম্মা ওদের চলে গেছে, তখন ও ভয় পাইয়া ওই ওয়াশরুম থেকে বাইরে এসে, মানে এমন যে শব্দ হয়েছে আমাদের বাড়ির যারা আসছে সবাই শব্দটা পাচ্ছে। অনেকজন ভাবতেছে আমাদের পাশে বাড়ি একটা ঝগড়া হয়, প্রায় সময় ওরা আবার ঝগড়া হইলে বাড়ি টিনের মধ্যে বাইরে, তখন এটা ভাবতে কেউ আর মানে আদে না হইতে থাকে, এরকম ঘটনা তো প্রায়ই হয় ওদের মধ্যে। এই চিন্তা করে তখন দেখতেছেন না আমাদের বাড়িতে এরকম শব্দ হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে এরকম শব্দ কোনো প্রশ্ন উঠে না, কারণ আমাদের ঘরে এমন কোন লোক নেই যে ঝগড়া করবে কি, এমন কিছু নাই। তখন এমন ভাবে শব্দ হয়েছে মনে হচ্ছে কি টিন একবারে শেষ, নতুন টিনই কিন্তু ওখানে ঘোরা করেছে। শুরু মানে বাথরুম থেকে দূর অন্ধকারের মধ্যে দুধ দিতেই পরে গিয়া পায়ে ব্যথা পাইছিল, মানে শুরু মানে ব্যথা আম্মা গো আমার বাচ্চা আমি কিন্তু শেষ। বের হয়ে আসার পরেও কি শব্দ হচ্ছিল? পরেও শব্দ হচ্ছে, যেটা মানে আম্মা যেটা বলছি আর কি, আমার কাছে যদি মানুষ শব্দ করে একসাথে অত মানুষ আসলেও মানুষের আওয়াজ পাওয়া যাবে, কেউ যদি ডিল মারে তারপরে একটা একটা করে শব্দ হবে, মনে হচ্ছে যে একসাথে অনেকগুলো মানুষ। তখন তো পরে আমাদের বাড়ি যত লোক আছে 50-60 জন সবাই দৌড় পাড়ে আছে, তারাও ওই শব্দ পেয়ে গেছে। তারাও শব্দ পায়, মানে বাড়ি থেকে প্রায় 10-12টা বাড়ির পরে মানুষের শব্দ পাইছে, এত জোরে শব্দ হয়েছে। তখন রাত্রের বিষয় তো একটু জোরে শব্দ, তখন মনে করেন এই সবাই ধরে আসছে, আসা পরে মানে আম্মা ছোট বোনে ধরে ঘরের ভিতরে আনা পরে সবাই আসছে, আসা পরে লাইট মাইট নিয়ে গিয়ে দেখে কোনো কিছু মানে যদি একটা বাড়ি উদ্দেয় সাধারণ ভাবে তখন কিন্তু টিনের মধ্যে একটা দাগ হওয়ার কথা, নতুন টিন দাগ করলে কিন্তু তখন দেখা যাবে অবশ্যই, কিন্তু এই জায়গায় কোনো দাগ দেখা গেল না, মানে এরকম করার পরে সবাই আবার যা বাড়ি চলে গেছে। আচ্ছা, টিনে না হয় দাগ দেখলেন না, এই যে আপনারা যে বাঁশঝাড় কোপানোর শব্দ পাচ্ছিলেন, বাঁশ কেটে না বাঁশও কোনো কাটা নেই, মানে বাঁশের মধ্যে কোনো চিহ্ন যেভাবে আছে, মানে রাত্রেও সবাই এসে দেখছে লাইট মেরে দেখে, যেহেতু অনেক মানুষ আসছে বাড়ির সবাই আসা পরে একইভাবে দেখলো না। এতগুলা মানুষ কেমনে ভুল শুনে? এই 3 জনও যদি শুনতো ওকে পায়, যারা ঘরে ঘুমাচ্ছে চুপচাপ বসে, আবার উনি যেভাবে বললো 10-12টা বাড়ি পরে পর্যন্ত সবাই চলে আসছে, যেহেতু আমাদের আন্দাজ করছে আমাদের বাড়িতে এরকম ঘটনা, সবাই চলে আসছে, ওই শব্দ শুনেই আসছে, যে ওনার এই শব্দ শুনে আসছে। পরে সবাই লাইট নিয়ে গিয়ে দেখছে, মানে দ্বিতীয় কথা সৌর বিদ্যুতের লাইটে আলো আছে, তখন কাউরে দেখতে পাচ্ছে কিন্তু শব্দ হইতেছে, এটা অনুভব করতেছে শব্দ। আম্মা কিন্তু কলের মাঝখানে যে মাঝখান দ্বারা আছে 4-5 টিন দেওয়া এনে টানানো, আর শুরু পর্যন্ত অষ্টম ভিতরে, কিন্তু এরপরেও কাউরে দেখতে পাচ্ছে শব্দটা পেতেছে, একেবারে দেখে কোনো কিছু নাই। আবার আম্মা সন্দেহ হয়েছে, সকালবেলা আবার গেছে, দেখে কোনো চিহ্ন নাই, বাসের দ্বারাও নাই, টিনেও নাই। তখন এর ভিতরে আবার এই দিনই রাত্রে আমার বড় ভাবি, মানে আমার ভাবি একটা বাচ্চা আছে, উনি স্বপ্নে দেখছে আমার ভাতিজিরে কি জানি
উড়া নিয়ে যেতেছে, টানিয়ে নিতেছে। তখন ভাবি আমার চিকের পথে পারা পরেই তখন পরে সকালে আমার কাছে বলছে, বলার পরে সকালবেলা সবাই বলতেছে যে তুই এরকম ঘটনা হয়েছে, তোমরা এক কাজ করো, কবিরাজ দেখো তাড়াতাড়ি, কবিরাজ না দেখলে আবার সমস্যা হইতে পারে। এর ভিতরে আবার এই বাসের দাঁড়ি আমার এক দাদা অনেকদিন আগে উপরে উঠছিল, মানে বাসায় পাতা পাড়ার জন্য, গরুর জন্য। উপরে উঠা পরে উনি আবার তুলার আসি, উনি এগুলো অল্পতে বুঝতে পারে। উঠা পরে উনারে উপর থেকে নিষেধ কথা, তুই চলে যা, এত তো সমস্যা হবে। আচ্ছা, উনি স্বাভাবিকভাবে চলে আসে, যে তুই বুঝতে পারছিস জিনিসটা অন্যদিকে তুলে আসি, উনি বুঝতে পারছি। উনি চলে এসে তখন আমার এমন বলছিল, তোমরা যদি তুই জায়গায় থাকো তুই সাবধানে থাকো, এরকম মানে উপরে এরকম সমস্যা। উনার উপর থেকে মানে উনি অত কিছু বলে না, আমরা ভয় পাই। বিষয়টা কি এমন যে উনি যখন গাছের উপরে উঠেছে তখন দেখেছে যে ওখানে সামনে কি জানি বলতেছে, বসে আছে। আমার কাছে যেটা শুনলাম আর কি, উনি স্বাভাবিকভাবে হালকা পাতলা ভাবে বলে গেছে যে তুই ভয় পাইলে আবার সমস্যা। যেহেতু উনি বুঝতে পারছে জিনিসটা বড় ধরনের একটা কিছু, তখন আমার বলছে তোমরা জায়গায় সাবধানে কাজ কাম করো, সাবধানে থাকি। তো আপনার আম্মা কি এখনো মানে রাতের বেলা বিভিন্ন জিনিস দেখতে পায়? না, এখনো। এরপরে মনে করেন এই দিনে শনিবারের ঘটনা, রাতে 9টা তোমার বাদে দিন রবিবার তো কিন্তু কবিরাজ হয় না। শনিবার এবং মঙ্গলবার কিন্তু কবিরাজের একটা করে, তখন সামনে মঙ্গলবার যাইতে হবে। তখন মঙ্গলবারে পরে এক কবিরাজ এসে গেছে, যাওয়ার পর আমাদের ফ্যামিলির সবাই মানে যারা বাড়িতে থাকে সবার পরে একটা করে তাবিজ দিছে, আর বলছে তোমার পিছনে এই জিনিসটা অনেকদিন ধরে আসছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছিল। যাক, এখন এটা দিচ্ছি, এই তাবিজটা সবসময় সাথে করে রাখবো, তাতে দ্বিতীয়ত সমস্যা হবে না, যতটুকু আল্লাহর মতো জানি। পরে এই কথাটা বলছি আমার। আসলে এই শব্দের ব্যাপারটা খুব মিস্ট্রিয়াস। হ্যাঁ, মনে আছে অনেক আগে একদম দরের শুরুর দিকে আমি তোকে বলছিলাম ফেনীর একটা ঘটনা। সেখানেও একটা জঙ্গলের ভিতরে প্রতি রাত্রে হলো সপ্তাহে 2-3 দিন মানুষ শব্দ পেত, যে মানে ভিতরে শব্দটা অনেকটা এরকম হতো যে অনেক মানুষ মিলে যখন হঠাৎ করে একটা মণ্ডপ বানিয়ে পূজা করলে যে ধরনের শব্দগুলো হয় না, মানে কোনো একটা কিছুতে বাড়ি দেওয়া হচ্ছে, টাং 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 টাং, এই ধরনের, তো এই শব্দটা পেত। কিন্তু ওই জায়গাটা কিন্তু পুরাটুকু জঙ্গল, ভিতরে কেউ যায় না, এবং ওখানে কোনো ফাঁকা জায়গাও নেই এরকম বসার মতন। মজার ব্যাপার হচ্ছে এরকম হতে হতে কোনো এক সময় একটু প্রতিবন্ধী টাইপের একটা ছেলে, সে হচ্ছে বোবা, কথা বলতে পারে না। তো এক পর্যায়ে সে রাতে গিয়ে জঙ্গলের সামনে গিয়ে একটা টিনের মানে বক্সে সে লাঠি দিয়ে বাড়ি দেয়, প্রচন্ড শব্দ করে, সেও একটা প্রতিবাদমূলক ভাবে, এবং সাথে সাথে শব্দটা থেমে যায়। আচ্ছা, সাথে সাথে শব্দটা থেমে যায়, পরে আবার হয়, কিন্তু ওই শব্দের রিয়াকশন কিন্তু হয়, কিন্তু সবাই মিলে ভিতরে বনে গিয়ে কিন্তু কাউকে পাইনি, এবং গিয়েছিল সব খোঁজার জন্য। কিন্তু ভাই যেটা বলতে চাচ্ছিলাম, মানে কবিরাজ কিন্তু পরে বলে দিচ্ছে যে এই তাবিজটা সাথে রাখার জন্য, না পরবর্তী সমস্যা হবে। এখন সবাই বলেছিল যে আপনাদেরকে, যে কবিরাজ বলছি আপনাদের সাথে কিন্তু অনেক আগে থেকে, মানে সেদিন আপনারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে অনেক আগে থেকে। আমরা কিন্তু কিছু বলে না কবিরাজের কাছে, যে জাসকালি যে এই দিন ঘটনাটা বলছে, কিন্তু আমার বলছে আরো আগে থেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু পারে না ক্ষতি করার জন্য। আপনার যে সাহস আছে, সাহসের জন্য পারে না। আসলে আমার মনে হয় এখানে কবিরাজ বলি আর যাই বলি না কেন, মূলত সাহসটাই হচ্ছে মূল বিষয়। কবিরাজের কথা আসলে বলতে বলতে আমি আর রেহান ক্লান্তই হয়ে গেছি কাইন্ড অফ, কিন্তু তারপরেও আমরা বলি যে প্লিজ সবসময় কবিরাজিতে সবকিছুর সমাধান খুঁজতে যাবেন না, এতে হিতে বিপরীত হইতে পারে। রাইট, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, হয়তো বা সামান্য কোনো মানে মেডিকেল প্রবলেমও হতে পারে। সেই জায়গাটাতে দেখা যাবে যে কবিরাজের চিকিৎসার ধরনের কারণে অনেকে মানসিক রোগীতে পরিণত হতে পারে। সো এত বড় স্টেপ আপনারা সহজে নেবেন না, আগে মেডিকেল স্টেপ নিন, তারপরেও যদি কাজ না করে তখন অনেক কিছু আছে। এবং একটা কথা আমরা বলতে পারি যে আপনারা যার যার এলাকায় একটু চোখ কান খোলা রাখলেই দেখবেন যে শত শত ফ্রডের ঘটনা আছে, কবিরাজির নামে শত শত ফ্রড হচ্ছে। রাইট, সো বি কেয়ারফুল। সুমন ভাই, আমার সাথে আরো 2টা ঘটনা আছে, আমার মানে সাথে ঘটনা। আমি ঢাকা থাকি, তখনও জানেন। হ্যাঁ, আচ্ছা, আমি ঢাকা থেকে। নিজের সাথে ঘটা ঘটনা? এটা তো আমাদের মনে হয় আগে শোনা উচিত ছিল। আমি পরবর্তী বলবো বলে ভাবছি। তাহলে আমরা এখন আমি যে বাসায় থাকতাম আর কি, ঢাকাতে এক জায়গায় থাকার পরে, এটা একদিন ঢাকায় থাকতে কত বছর আগের ঘটনা? এটা বেশি না, 1 বছর আগের ঘটনা। আচ্ছা আচ্ছা। যখন কারেন্ট চলে যায় ঢাকাতে, স্বাভাবিকভাবে কারেন্ট চলে গেলে মানুষে ভুক্তভোগী, ঢাকায় যারা আমরা আছি আর বলা লাগবে না। পরবর্তীতে কারেন্ট চলে যাওয়ার পর গরমের কারণে আমি একটু উপরে উঠি আর কি। উপরে উঠার পরে মনে করেন উপরে উঠে মানে আমার ফ্ল্যাটের উপরে উঠি আর কি। উপরে কাজ চলতেছে, বিল্ডিং এ কাজ চলতেছিল, মানে কিরকম, মানে কোন সময় যে কাজ চলে, মানে ছাদ দিবে আর কি, আরেকটা ছাদ বানাবে, ফ্লোর বাড়াচ্ছে, যে মানে যেই বিল্ডিং এ সেই বিল্ডিংটা আরো উপরের দিকে বাড়াবে আর কি, বাড়াচ্ছে। তখন বাড়ানোর পরে মানে ছাদ দেওয়ার কারণে কিন্তু যারা এইগুলো কাজ করবে কিন্তু বুঝে শাটারিং করে, যেটা স্বাভাবিক বলে শাটারিং, বাস দেয়া। তখন আমি জায়গায় বসে অনেক মানে কত বসে থাকার পরে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার সাইডে বাসের চিপার মধ্যে কে যেন দাঁড়ায় আছে। কয়টা বাজে? রাত, এই সময় রাতে 1টা 1:30।
দেড়টা মতো বাজে, এবং ওটা হচ্ছিল প্রায় আপনার কথা অনুযায়ী 2-3 তলা বিল্ডিং। হ্যাঁ, 2-3 তলা বিল্ডিং, এবং নিচে নিশ্চয়ই তালা দেয়া থাকে। হ্যাঁ, নিচে তালা দেওয়া থাকে, গেটে সিকিউরিটি থাকে। কিন্তু পরবর্তী যখন আমি উপরে উঠছি, উপরে মানে দেখলাম কে জানি দাঁড়ায় আছে। কতক্ষণ আমি লক্ষ্য করলাম, লক্ষ্য করার পরে মানে এক পাশ ধরে দাঁড়িয়েছে, আমি লোকটা খেয়াল করতে পারি না। আর কি থাকবে এত রাতে, তো কেউ থাকার কথা না এই বাসের চিপার মধ্যে। তখন থাকার পরে আমি আরেকবার হঠাৎ করে ভালোভাবে তাকাইছি, দিন লোকটা নাই, কোথাও গেছে। আমি মানে কতক্ষণের মধ্যে প্রায় 1-1.5 মিনিট আমি দেখলাম এইভাবে। দেখার পরে হঠাৎ করে আবার 1-1.5 মিনিট পরে একটু ভালো ছিল। আর মহিলা, এটা পুরুষ ছিল, একটা শার্ট আর একটা লুঙ্গি পরা অবস্থা আছে। চেহারা না, এক পাশে দাঁড়ায় আছে। না না, এমন হতে পারে না যে আপনি হয়তো সে সিঁড়ি দিয়ে নেমে গেছে। না না, আমি সিঁড়ির পাশে দাঁড়ায় আছি। সিঁড়িতে মানে এই দিক দিয়ে যাওয়ার জন্য যে আপনি যেখানে দাঁড়ান আছে, আপনার পাস করে যেতে, আমার পাস করে যেতে হবে। কিন্তু হঠাৎ করে আমি যখন ভালোভাবে থাকেছি, দিল নাই। আপনি কি খুঁজেছেন যে কোথাও লুকিয়ে গেছে কিনা? মানে এত রাত্রে এটা পরে আমি কই খুঁজবো? আর একাত্তর আমাদের সম্ভব না, কারণ চিন্তা করে আমি আর পরে করি নাই। চোর টোরও তো হতে পারতাম না, চোর হইলে তো হঠাৎ করে উদা হয়ে গেল। এটা তো চোর হইলে তো হঠাৎ করে এই জায়গায় তাকাইছে, তাকানো পর নাই। হ্যাঁ, কারণ চোর হলে কিন্তু ওনাকে দেখিয়ে পালা যাওয়ার কথা। কিন্তু আপনি দেখেছেন যে 1-1.5 মিনিট তখন দাঁড়ায় ছিল, সে কন্টিনিউয়াস এখানে দাঁড়িয়ে ছিল। কিন্তু দুধ দেওয়া যায় না, যারা এই কাজগুলো করে ওরা জানে পাশের মধ্যে আবার রদ দেয়, কিন্তু সোজা করে টানা দেয়। ওকে, আমি একটু সিনারিটা যদি বলি, যে ওই মানে ছাদটা যখন ঢালাই করে, ছাদের ওই নিচে মানে প্রচুর বাঁশ দিয়ে অনেক ইয়ে করা থাকে, ওগুলোতে তো নর্মালি এমনিতে হাঁটা মুশকিল হয়ে যায় ওগুলোর ভেতর দিয়ে। তখন এরকম লোকটা হঠাৎ করে নাই। তখন আমি একটু ভয় পেয়ে তখন আমি আর করি না। তখন নিচে আসা ঠিক মানে আমি আবার পাশে চলে যাই, আমার রুমে চলে গেল। তখন শুয়ে পড়ি। পরে আরেকদিন আরেকটা ঘটনা এভাবেই গেছি, উপরে গেছি, যাওয়ার পরে ফোনে কথা বলতেছি রাতের বেলায়। হ্যাঁ, রাতের বেলায় ওই ছাদেই, ওই জায়গাতেই। তখন এই জায়গায় কাজ শেষ, উপরে আরেকটা করতেছে। তখন আমি এই জায়গায় দাঁড়ায় আছি, যে ঘটনা ঘটছিল। পরে চেয়ার আমি তো বসে আছি, উপরে একটা চেয়ার নিয়ে বসে আসছিলাম। বসে যখন কথা বলতেছি, হঠাৎ করে দেখি যেন আমার পাশে কি জানি বসে আছে, ছায়ের মতো দেখা যায়। আমার হাত বাড়িলে ওনারা ধরতে পারবো, আমি চেয়ারের পাশে এত পাশে হাত বাড়িলে ধরতে পারবো। হঠাৎ আমি কিন্তু কথা বলা আমি হঠাৎ করে এরকম বুঝলাম, কিন্তু কথা বলা অফ করে যখন আমি ওনার দিকে যখন চেষ্টা করলাম হাত বাড়ায় ধরার জন্য, কি ছায়ের মতো একজন লোক টুলের মধ্যে সুদাভাবে বসে রয়েছে। ওলার মধ্যে ওই লোকটার মতন নাকি? না, ওই লোকটার মতন না, এটা আলাদা, ছায়ের মতো দেখা যায়। ওনার পাশে হেলান দিয়ে বসে আছে, আমার পাশেই একটা টুলের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছে সুদাভাবে। আচ্ছা, তখন আমি চেষ্টা করলাম ধরার জন্য, কিন্তু ওনারা ধরতে পারতেছি না। কেন ধরতে পারতেছি না? কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বেরিতেছে না। আমি একটু চিল্লাইতেছি, তখন চিল্লাইতেছি, কিন্তু কোনো শব্দ বেরিতেছে না বাড়ির। এই কারণে তো হঠাৎ করে একবার দিই লোকটা নেই, এই জায়গায় চেয়ার থেকে আপনার হঠাৎ লোকটা নেই। তখন আমি আবার ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর থেকে আমি আর মানে উপরে আর এগুলো যাই। আপনি মানে কিছু ব্যাপার আমি বুঝতে পারলাম না। লোকটা আপনার পাশে বসেছিল, মানে কিন্তু আপনি দেখার সাথে সাথে আপনার আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এমনকি আমার গায়ে শক্তিও নেই যে আপনি তাকে টাচ করবেন। এবং কিছুক্ষণের মধ্যে লোকটা নেই, এই 1-1.5 মিনিট 2 মিনিটের ভিতরে আবার লোকটা নেই। আচ্ছা, লোকটা যাওয়ার সাথে সাথেই কি আপনি আবার নর্মাল হয়ে গেছেন, কথা বলতে পারছেন, মুখ পরে আবার কথা বলতে আমি আবার ঠিকঠাক হয়ে গেছি আগের মতোই। এবং ওই যে লোকটা আপনি বাঁশঝাড়ের মাঝখানে, সরি বাঁশঝাড় না তো ওই যে ঢালাইয়ের মাঝখানে দেখেছিলেন, তার সাথে এই লোকের কোনো মিল নেই। হঠাৎ করে চলে যাওয়ার কোনো আমি প্রশ্ন মানে কোনো উত্তর পাইতেছি না। আমার যতটুকু মনে হচ্ছে আপনি যেখানে থাকতেন ওইখানে কোনো একটা ঘটনা আছে। ওই পাশেটা আমি ওই যে পাশে যাওয়ার আগে আমি শুনছিলাম বাসার মধ্যে এরকম মানে ঘটনা খারাপ কোনো আছে। আচ্ছা, ওইখানে কি কাজ করা অবস্থায় মানে কোন শ্রমিক কখনো মারা গিয়েছিল বা এরকম? মানে হালকা পাতলা তো শ্রমিক আঘাত পাই, কিন্তু এরকম কোনো ঘটনা হয় নাই। শ্রমিক বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটনা। আচ্ছা, কিন্তু আমি যখন এই জায়গায় বাসার মধ্যে গেছি, আমার সাথে একজন যে থাকে উনি একদিন বলছিল যে বাসাটা আসলে ভালো না, বাসা ওই কি খারাপ কি আছে। আমি এত কিছু আর ইয়া করতাম না, এটা স্বাভাবিক খারাপ থাকতে পারে, সব জায়গায় আছে। যে আমরা যে জায়গায় ভাবি ওই জায়গাতে আছে, অন্য জায়গাতে আছে, তাই আমি আর এত কিছু করিনি। কিন্তু ওই দিন আমার সাথে 2টা ঘটনা এভাবে ঘটার পরে আমি আর উপরে উঠি। সেকেন্ড যে ঘটনাটা শুনলাম, এইটা হচ্ছে আমার কাছে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা মনে হইতেছে। যে স্বাভাবিক পাশে বসে রয়েছে, ধরতে হাত বাড়াচ্ছে কিন্তু ধরতে পারতেছে না, মানে এটা কি হইতে পারে? এটার তো কোনো ধরনের কোনো মানে সলিউশনই আমার বসে রয়েছে, দেখতেছি ছায়ের মতো কোনো মানুষ বোঝা যাচ্ছে না, ছায়া, কিন্তু অবয়বটা দেখতে পাচ্ছি। অবয়বটা মানে একটা মানুষের ছায়া থাকলে যেরকম, কিন্তু একটা মানুষ যদি দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকলে কিন্তু ছায়া কিন্তু সোজা থাকবে, বসে মানে একটা মানুষ স্বাভাবিকভাবে বসে থাকে এইভাবে বসে রয়েছে। কনফার্ম কিছু একটা আছে, অফকোর্স কিছু। হ্যাঁ, যেহেতু আমি উঠার আগে কিন্তু একজন আমার বলছিল এই জায়গায় খারাপ কিছু আসছে, আমি এগুলো। তারপরে কি আপনি ওই বাসা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, তারপরে ওই বাসা ছেড়ে দিয়েছি, এখন অন্য জায়গায় থাকি। আর কি করার আছে, যাই হোক।
থ্যাংক ইউ তোফাজ্জল ভাই, আপনি আপনার অনেক অনেক পার্সোনাল কিছু ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছেন, এবং এখন যেহেতু ওই বাসাটা ছেড়ে দিয়েছেন তাহলে তো আর ভয়ের কিছু নেই। জি, ভয়ের কিছু নাই। ওকে, আপনাদের থ্যাংক ইউ। যদি আরো যদি কোনো ঘটনা হয় আমার, তাহলে জানালে আমাকে। অফকোর্স, আপনি এখন ডর টিমেরই একটা পার্ট যারা ডরে অংশগ্রহণ করে। তো ওকে তোফাজ্জল ভাই, অনেক ধন্যবাদ আপনার। আরো একবার ধন্যবাদ দিলাম যে আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা যেখানে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এটা দোষ যে উনি সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো অনেক পরে বলেছে, জমিয়ে রেখেছিলেন, পরবর্তীতে বলা যায়। আমরা আসলে আমরা পারছিলাম না অপেক্ষা করতে। তো যাই হোক, চলেন যে আরো যারা ঘটনা জমিয়ে রেখেছে এবার তাদের দিকে যাই, তাদের ঘটনা এক এক করে শুনি। জি, ওকে ওকে বন্ধু, তোফাজ্জল ভাই তো জল শুকায় দিল বুকের ভিতরের, এরপরে কোথায় যাবো বল? এরপর আমরা আবির ভাইয়ের কাছে চলে যাই। আবির ভাইয়ের পরিচয়টা তো আগে একটু জানতে হবে। আবির ভাই কি করছেন এখন, আপনি কে, আমাদেরকে একটু জানান। আমার নাম আবির, আমি নারায়ণগঞ্জ থাকি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। বন্ধু, তোফাজ্জল ভাই তো জল শুকায় দিল বুকের ভিতরের, এরপরে কোথায় যাবো বল? এরপর আমরা আবির ভাইয়ের কাছে চলে যাই। আবির ভাইয়ের পরিচয়টা তো আগে একটু জানতে হবে। আবির ভাই কি করছেন এখন, আপনি কে, আমাদেরকে একটু জানান। আমার নাম আবির, আমি নারায়ণগঞ্জ থাকি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি এবার। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন। আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে বা যে এক্সপেরিয়েন্স গুলো আপনি শেয়ার করবেন, এগুলো কি আপনার নিজের সাথেই ঘটা সবগুলো? হ্যাঁ, এটা আমার নিজের সাথেই ঘটা। আচ্ছা, এবং আপনি কোথায় থাকেন এখন? এখন আমি থাকি মাঝদাই গোরস্থান সংলগ্ন শেরে বাংলা রুট। ভাগ্যিস উনি সংলগ্ন কথাটা বলেছেন একটু পরে হলেও, আমি একটু মানে উনি বলছিলেন মাঝদাই গোরস্থানে থাকি, তো তখন মানে একটু অন্যরকম হয়ে গেছিল। তাছাড়া আর এখন আছি বলতে তো হচ্ছে এখন যে জায়গায় আছি সে তো অন্য কথা, কিন্তু উনি বর্তমান যুগে কোথায় আছেন সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। যাই হোক, তো আমরা আপনার এক্সপেরিয়েন্স গুলো শুনতে চাই। আপনি কোন এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে প্রথম শেয়ার করতে চান? আমি প্রথম শেয়ার করতে চাচ্ছি, আমি যখন ছোট 8 বছর, তখন আমি পঞ্চবটি থাকি আমাদের নারায়ণগঞ্জে। আচ্ছা, তো আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিই। ওকে, ভাড়া যখন নেই তখন জানি না ওটার ভিতরে কি সব আজব কিছু হয়েছে কি না। ভাড়া নেওয়ার পর আমরা থাকতে শুরু করি। কয়েকদিন থাকার পর কি হয়, আমার আম্মু প্রেগনেন্ট থাকে। আচ্ছা, 5 মাস প্রেগনেন্ট থাকে। 5 মাস হওয়ার পরে আম্মুর খুব হাই প্রেশার। তখন নানু বাড়ি থেকে বলে যে তোরা খালামণিদের বাসায় এসে পড়। আচ্ছা, তো আমরা খালামণিদের বাসায় চলে যাই। আমার কি হয়, আমি কারো টয়লেট ইউজ করতে পারি না। আচ্ছা, তো আমি আম্মুকে বলি 3 দিন হয়ে গেছে, আমি আমাদের বাসায় যাব, ওয়াশরুমে যাই, আমি গোসল টোসল করে ফিরে আসবো। তো আমি আম্মু বলে যে তুই একাই যাবি না তোর কাজিনকে নিয়ে যা। আমি বললাম যে না, আমি একাই যাব। তো আমি যাই চাবিটা নিয়ে আম্মুর কাছ থেকে। ওখান থেকে আপনাদের বাসাটার দূরত্ব কতটুকু? 2 মিনিট, পাশাপাশি বিল্ডিং। আচ্ছা, এই কারণে আপনি এত ছোট, তারপরে আপনাকে যেতে অ্যালাউ করা হয়েছে? জি। তো আমি যাই চাবি নিয়ে, আর আম্মু বলে দেয় যে ঘরে ঢুকে দরজাটা লাগাই নিস, নাহলে কোনো চোর টোর ঢুকবে। আচ্ছা, তো আমি যাই, দরজা খুলে আমি দরজাটা ভালোভাবে লাগাই। লাগানোর পর আমি ওয়াশরুমে যাই, যে গোসল করতে শুরু করি। তো আমি যখন আমাদের টয়লেটে একটা লোহার মগ ছিল, আচ্ছা, আগের দিনের, তো আমি সেটা দিয়ে পানি ঢালতে থাকি। হঠাৎ করে মগটা আমার মাথার উপর পড়ে যায়। আপনার হাত ফসকে পড়ে যায়? হ্যাঁ, আমার হাত ফসকে, আমি তখন মনে করি আমার হাত ফসকে পড়ে যায়, কিন্তু সেটা ছিল না হয়তোবা। কিছুক্ষণ গোসল করার পর আমি পড়ে যাই টয়লেটের ভিতরে। আমি মনে করি পা পিছলা খেয়ে পড়ে গেছি। তো যখন আমি পড়ে যাই, উঠা বলি যে কোমরে খুব ব্যথা পাইছি, এখন আর গোসল করবো না, চলে যাবো, বাসায় চলে যাবো। তো আমি শরীর টরিল গামছা দিয়ে পোষার পর আমি দরজাটা খুলতে চেষ্টা করি টয়লেটের। আচ্ছা, কিন্তু দরজাটা খুলে না, কোনোভাবেই খুলে না দরজাটা। অনেকভাবে ট্রাই করি, চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, কিন্তু মূল দরজাটা যেটা ঘরে ঢোকার দরজা সেটাও তো বন্ধ ছিল? সেটাও বন্ধ ছিল। ওকে, কোনোভাবেই খোলে না। তো আমি কি করব, চিন্তা করি কাকে ডাক দিব। পিছনে আমার আবার বড় মামার বাড়ি। আম্মু বলছিল যদি রাত বিরাত আমার পেটে ব্যথা হয় বা যে কোনো সমস্যা হয়, তোর মামাকে ডাক দিবি। কিভাবে ডাক দিব? টয়লেট দিয়ে ভেন্টিলেটর দিয়ে তোর মামাদের ছাদ দেখা যায়, মামি বইলা ডাক দিলেই তোর মামি আসবে। আর মামিকে বলে দেয় যে আবিরের গলা পাইলে আপনার উঠেন। আচ্ছা, ও তো ছোট, ঘর থেকে বের হতে পারবো না। তো সেটা চিন্তা করে আমি চিন্তা করি যে মামিকে ডাক দিই। টয়লেটে টোচা ছিল, সেটার উপরে উঠা ভেন্টিলেটর দিয়ে তাকাই আমি ডাক দিই মামিকে। ওকে, যখন 10 মিনিট হয়ে যায় তখন মামিদের ভাড়াটিয়া শুনতে পায় আমার গলা। আচ্ছা, শুনতে পেয়ে মামিকে বলে যে আপনার ননদের ছেলে ডাকতেছে, হয়তো বা আপনার ননদের খুব সমস্যা। মামি দৌড়ায় ওঠার পর বলতেছে আবির কি হয়েছে? তো আমি বলি যে
উনি ঘরের ভিতরে ঢুকলেন কিভাবে? ঘরের ভিতরে ভেন্টিলেটর দিয়ে, ছাদ দিয়ে, ভেন্টিলেটর থেকেই কথোপকথন হচ্ছে? ভেন্টিলেটর দিয়ে কথা বলতেছি। তো বলতে কি হয়েছে, আমি বললাম যে আমি দরজা খুলতেছে না মামি। তুই কেন আসছস? আমি বললাম যে আমি গোসল করতে আসছি, এখন দরজাটা আমার খুলতেছে না। তো মামি বলে যে কাঠের দরজা যে কোনো ভাবে লাগতেই পারে, স্বাভাবিক, তুই এইভাবে টান দে, ওইভাবে টান দে। আমি নাই মা, মামি আবার দেখতেছে আমাকে। অনেক ভাবে আমি টানাটানি করি, কোনোভাবেই খুলে না। তখন মামি বুঝতে পারি যে সামথিং ইজ রং। তো মামি আমার জন্য একটা ম্যাচের বক্সের ভিতরে অনেক যে লোহা, জালের কাঠি, রসুন এগুলি ঢুকে আমাকে বলে তুই ধরে রাখ আমাকে। ভেন্টিলেটর দিয়ে আমি হাত বের করে ধরে রাখি মামিকে। আচ্ছা। তো মামি আম্মুকে ইনফর্ম করে যে তোর ছেলে ঘরের ভিতরে, তুই আয়। তো সবাই লোকজন আসে, আইসা মনে করে ঘরের ভিতরে কোনো চোর ঢুকছে। ও ছোট মানুষ, দরজা খুলে রেখে ঢুকে গেছে টয়লেটে, চুরি করতেছে। আমাদের দরজাটা একটু ফাঁকা ছিল, মেন গেট। সেখান দিয়ে হ্যাস্কো ব্লেড আছে, সেই ব্লেডটা দরজাটাকে কাটে, সিটকাইটাকে কাটে। আচ্ছা। কাইটা ঘরে ঢোকার পর পুরো রুম তারা তল্লাশি করে, কেউ নেই, ব্ল্যাঙ্ক। আর বাহির দিয়ে টয়লেটের দরজাটাকে, সিটকাইটাকে ফুললি আটকে রাখা হয়। এবং আসবাবপত্র তো কোনো ধরনের কোনো পরিবর্তন ছিল না? হ্যাঁ, পরিবর্তন ছিল। বাইরে থেকে সিটকিনি টোটালি আটকানো ছিল। হ্যাঁ, প্লাস সিটকাইটাকে ডাবে যেভাবে আটকায়, এটা নর্মাল মানুষ যেভাবে আটকায় সেভাবে আটকানো। এবং তারা প্রায় শীত কেটে ঘরে ঢুকেছে, অর্থাৎ ঘরে কেউ ছিল না? না, কেউ ছিল না। এবং এটা হচ্ছে যে একটু আগে বলছিল যে সিটকিরি এভাবেই লেগে যেতে পারে অনেক সময়, কিন্তু ও যেটা বললো একটু আগে যে একদম খুব ভালোভাবে লাগানো বলতে, ধর কেউ যদি দরজা টান দিল হয়তো সিটকিটা কোনোভাবে একটু লেগে যেতে পারে, এটা পুরোপুরি লেগে এটা কখনোই না। তো আমাকে বের করানো হওয়ার পর আমাকে এলাকার যেই কবিরাজ থাকে তার কাছে নিয়ে যায়। তখন আমার শরীর টরীর কিছু দেখা হয়নি, জামাটা পরে জাস্ট আমাকে কবিরাজের কাছে নেওয়া হয়। তো আপনাকে কবিরাজের কাছে কেন নেওয়া হয়? আপনার মধ্যে কি কোন রকম অ্যাবনর্মাল কিছু দেখা গিয়েছে? না, অ্যাবনর্মাল কিছু দেখা যায়নি, কিন্তু সবাই বলতেছে এটা কিভাবে সম্ভব, এটা হয়তো বা কোনো সমস্যা। আচ্ছা। তো নিয়ে যাওয়ার পর কবিরাজ ফার্স্টে আমাকে বলে ওর জামা কাপড়, গেঞ্জিটা খোলাও বা হাফ প্যান্ট পরে আমার কাছে নিয়ে আসো। আচ্ছা। ওর শরীরে কোনো দাগ টাগ আছে কিনা। তো আমাকে নিয়ে যায়, সেন্টু গেঞ্জি পরে, পিঠের ভিতরে দেখে একটা থাপ্পড়ের দাগ লাল হয়ে গেছে। আর বলে ওকে তো ফুললি মেরে ফেলার জন্য ও প্রোগ্রাম নিছিল, তো ওকে মারতে পারে নাই, জাস্ট খালি একটা টয়লেটে কোনো লোহা জাতীয় কিছু ছিল। তো বলতেছে যে লোহা জাতীয় থাকলে ঝর্ণা থাকতে পারে। তো বললো যে না, ওর হাতে একটা মগ ছিল লোহার, সেজন্য ও ওইটা ছাড়ে নেই, সেজন্য ও বেঁচে গেছে। তার মানে আপনি যেটা বলছিলেন যে আপনি পড়ে গেছিলেন স্লিপ করে, এটা আসলে তাহলে অন্য কিছু ঘটনা? আমাকে আসার দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল বিধায় আপনি পড়ে গিয়েছিলেন। এবং তখন আপনি রিয়েলাইজ করেছেন যে না, মগটাও আপনার হাত থেকে পড়ে যায়নি, ফেলে দেওয়া হয়েছে। আপনি টের পাননি যে আপনার পিঠে হাতের ছাপ পাওয়া গেছে? কেউ যদি পিঠে হাত দিয়ে থাকে বা ধাক্কা দিয়ে থাকে, আপনার তো একটু টের পাওয়ার কথা। আমি তখন টের পাই নাই। আমি যখন বাইরে বের হই বা ওখান থেকে বাসায় আসি, তখন আমার প্রায় 7 দিনের মতো আমার জ্বর ছিল, শরীরে পিঠে ব্যথা ছিল। আমি পড়ে গেছি, তখন মনে করছি আমি কোমরে ব্যথা পাইছি, বাট তখন আমি কোমরে ওই ব্যথাটা পাই না, আমি থাপ্পড়ের ব্যথাটাই বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা কি দোস্ত, তুই যে প্রশ্নটা করছিস সেটা পারফেক্টলি লজিক্যাল, যে তখন নিয়ে কেন বুঝতে পারিনি। বাট অনেক সময় কিন্তু আমাদের এরকম হয় যে মনে কর তুই অনেক দৌড়াদৌড়ির উপরে ছিলি, বাসায় ফিরে দেখছিস যে তোর হাতের কোন একটা কেটে গেছে, কিন্তু উত্তেজনায় বা তখনকার অবস্থানে তুই এটা খেয়াল করিসনি। পরে আবার মনে করলে ঠিকই মনে পড়তে পারিস যে ওইখান থেকে ওইখানে যাওয়ার সময় একটা খোঁচা লেগেছিল, হয়তো এই কারণে কেটে গেছে। আবির ভাইয়ের সাথেও অনেকটা এরকম ভাবেই ঘটেছে ঘটনাটা। আমরা যখন ওই রুম থেকে আইসা পড়ি, তখন কি হয়, প্রায় 10-12 দিন চলে যায়। কুরবানির ঈদ কিছুদিন আগে চলে গেছিল। তো কুরবানির মাংস ছিল ফ্রিজে অনেক। তো ভাড়াটিয়ারা বলতেছে, পাশের ফ্ল্যাটের ওরা বলতেছে যে তোমাদের ঘর থেকে পচা গন্ধ আসে, প্রচন্ড পচা গন্ধ। তো আমরা মামা 4-5 জন যাই। তো যায়া দেখি আমাদের ডিপ ফ্রিজের যে দরজাটা সেটা পুরো ফুললি খোলা, মাংস পচে গেছে। ফ্রিজে স্টোরেজার থাকে, সেটার প্লাগ খোলানো, প্লাস স্টোরেজারের প্লাগটা যে মেইন সুইচে থাকে সেটাও খোলানো। আর তারা কিছুদিন পর আমাদের আরো ফোন দেয়, আমরা ফ্রিজটা নিয়ে এসে পড়ি ঘর থেকে পচা গন্ধর কারণে। তারা বলে যে তোমাদের ঘর থেকে একটা আসে, আওয়াজ আসে। তো আমরা বললাম কিসের আওয়াজ? বলে কিছু একটা নুপুর
হাঁটলে যেরকম একটা আওয়াজ, সেই আওয়াজ, আর যে শলার ঝাড়ু দিয়ে যে ঝাড়ু দিলে একটা কচকচ আওয়াজ হয়, সেই আওয়াজটা আসে প্রত্যেক দিন দুপুরে, সন্ধ্যা। মনে হচ্ছে কেউ যেন ঘর ঝাড়ু দিচ্ছে। আমরা ঘরে যেয়ে দেখি আমার যে ডেস্কটা পড়ার যে টেবিলটা, সেই টেবিলটা দেওয়ালে লাগানো ছিল, সেটা সামনে ঘুরানো, পুরা কেউ ঘুরায় রাখছে। প্লাস আমার রুমটাতে এরকম হইতো, আমার যে খাটটা ছিল ওটাও দেওয়ালের সাথে চাপানো ছিল, সেটা একদম প্রায় অনেকটা সামনে ঘরের মেঝেতে সরায় রাখছে। আপনাদের মানে আমি কিছু বুঝতে পারছি না আসলে। উই হ্যাভ টু গো টু দ্যাট প্লেস। ওই বাড়িটাতে এখন কি যাওয়ার কোনো উপায় আছে? এখন ভাড়াটিয়া থাকে আছে, তাদের কি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে? আমরা আসার পর প্রায় 2-3টা ফ্যামিলি একটু ঝামেলায় ছিল। কিছু আমরা যখন থাকি 7 বছর কিছু লোক ভাড়া ছিল সেখানে, মানে আপনাদের আগে? আমাদের আগে। তারা তন্ত্র মন্ত্র টাইপের যে কাজগুলি ছিল, ব্ল্যাক ম্যাজিক, তাই সেই কাজগুলি করত, ওখানে চর্চা করত। পরে আমরা খবরটা পাই, সেখান থেকেই আসলে হয়তো এই রুমের মধ্যে কোনো ধরনের কোনো কিছুর প্রভাব হ্যাপেন্স। আমি এটা অনেক মানুষকে বলি যে ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা খুব বেশি ডেঞ্জারাস। ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করতে চায়, এটার চেয়ে বড় ক্ষতি আর কোনো কিছু নেই। বাট যদি কেউ করতে চায়, প্রথমে সেই ব্ল্যাক ম্যাজিকটা যে অ্যাক্টিভেট করবে তাকে ডিঅ্যাক্টিভেট করার পন্থাটা আগে শিখে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় বুঝছিস দোষ, যে একটা অশুভ কিছুকে নিয়ে আসার পরে সেটাকে ফেরত পাঠানোর উপায়টা তারা জানে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অশুভ কিছুকে যখন আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, এটাকে কিন্তু কন্ট্রোল করা এত ইজি বিষয় না। যাই হোক, মানে সেইটার প্রভাবই হয়তোবা এই বাসাটার মধ্যে হয়তোবা পড়ে থাকতে পারে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আপনার যখন আপনারা ছিলেন না বাসায়, আপনার আসবাবপত্র, বিশেষ করে আপনার ডেস্কটা জায়গা থেকে সরে গিয়েছিল, এটা কি একবারই ঘটেছে নাকি কয়েকবার? এটা প্রায় 3 থেকে 4 বার আমার ডেস্কটা সরে যায়। সেম, মানে একইভাবে একই জায়গা থেকে সরে একই জায়গাতেই সরায় রাখে ডেস্কটা। এটা কি বলবো আমি, মানে হয়তোবা একবার ঘটে থাকলে এটা হয়তো নিজেই করেছে, মনে নেই, কোনো না কোনো ভাবে হতে পারে, কোনো না কোনো একটা লজিক দ্বারা করিয়ে দিলাম আর। কিন্তু 2-3 বার একই ঘটনা একই জায়গা থেকে চলে আসা কিভাবে? It has to be some kind of a sign, যে সাইনটা দিয়ে আর কিছু না হোক এতটুকু বোঝানো হচ্ছে যে আই এম হিয়ার, আমি আছি। বিশেষ করে যখন কেউ বাসাটাতে থাকে না, তখন তাদের অ্যাক্টিভিটিস গুলো খুব ভালোভাবে চলতে থাকে। এবং আপনাদের মানে প্রতিবেশীরা যারা, এটা কি যে কোনো একটি পরিবার নাকি আপনাদের প্রতিবেশীর মধ্যে অনেকেই বলেছে যে এরকম শব্দ পাওয়া যায়? আমাদের যে পাশের ফ্ল্যাটে যে প্রতিবেশী থাকে সে অলওয়েজ আমাদের জানাইতো। আর আমাদের রুমটার পাশেই মানে একটা দরজা ছিল, মানে বাড়িওয়ালারা থাকতো তো অ্যাটাচ ছিল, কিন্তু ভাড়া দেওয়ার কারণে একটা ফ্ল্যাটে 2টা করে দেয়। একটা মাঝের দরজাটা দিয়ে তার আওয়াজগুলি পায়, এবং সেই জন্য ওই দরজা দিয়ে তাদের পক্ষে আওয়াজটা পাওয়া খুব ইজি ছিল, এবং খুব সহজেই আওয়াজটা তারা পাবে। মানে কি বলবো, ফিউরিয়াস এক্সপেরিয়েন্স। ওকে, আর কোনো ঘটনা কি আছে? হ্যাঁ, আমার সাথে আরেকটা ঘটনা ঘটে। সেটা হলো আমরা যে নতুন বাসাতে এসে পড়ি, আমাদের ওই এলাকাটা ছেড়ে এসে পড়ি ভয়ে। তো সেটা আমার সাথে রিসেন্টলি 8 মাস আগে ঘটে। মাত্র 8 মাস আগে? হ্যাঁ, 8 মাস আগে ঘটে। সেটা হলো আমি যখন রুমে থাকতেছি, আমারই একটা কাছের লোক, একই ফ্ল্যাটে থাকি, সেম এজের, ওর সাথে খুব মজা করি। আচ্ছা। তো ও সুইসাইড করে, হঠাৎ সুইসাইড করে। তো সুইসাইড করে। সেই ছেলেটার বয়স কত? সেই ছেলেটার বয়স 18-19। আচ্ছা, মানে আপনারই এজের ছিল? আমার এই বন্ধু ছিলেন, ফ্রেন্ডলি ছিলাম। আমরা আর্জেন্টিনার পতাকা লাগাইছি বিল্ডিং এ একসাথে, খুব মজা করছি। আচ্ছা। কিছুদিন পরেই সে করে কি ফাঁসি দেয়। কেন? সে ফাঁসি দেয়, একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। ওকে। তো সেটা ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে সে সুইসাইড করে। আমরা থাকি 5 তলায়, ওরা 2 তলায় থাকে। সেই 2 তলায় রুমে ফাঁসি দেয়। ওই বিল্ডিং এ আমরা 5 তলায় থেকে ওই 2 তলা দিয়ে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হয়। আচ্ছা। ওই সিঁড়িটা যখন আমি উঠি, তখন আমার ফিল হয় কি, আমি যখন স্কুল থেকে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যখন উঠি, তখন যেরকম আমার শরীরটা ভার লাগে, ওই সিঁড়িতে উঠলে আমার ওরকম শরীরটা পুরো ভার লাগতো। আর যখন ওই 2 তলাটা পার হয়ে যেতাম, আবার ফুললি নর্মাল হয়ে যায়। তো এরকম কয়েকদিন চলতে থাকে। আম্মু সুরা টুরা পড়ায় উঠায়, আম্মুর প্লাস আমার এরকম হইতেছে। ও আচ্ছা, আপনার আম্মুরও সেম এই ওজনটা ফিল হতো? সেজন্য আম্মু আমাকে একসাথে নিয়ে হতো। প্লাস 3 তলার উপরে যে কয়টা ভাড়াটিয়া থাকতো তাদের সবার এরকম হইতো। আমরাও উঠতেছি নামতেছি। তো বাসায় যখন থাকতেছি, আম্মু শুয়ে থাকে, আমি আমার রুমে শুয়ে থাকি, আমার বাবা বাইরে। আচ্ছা। হঠাৎ
দেখে কিছু আওয়াজ, অদ্ভুত কিছু আওয়াজ পাই আমি। ওকে। আম্মু প্লাস আমি রাত্রে একটা ফ্রিজের আওয়াজ, টুক করে একটা আওয়াজ হলো, আওয়াজ পাওয়া যায়। ফ্রিজে যে একটা আওয়াজ অনুভূত হয়, সেই আওয়াজটা বিকট একটা আওয়াজ হতো। মানে ফ্রিজটা নষ্ট হয়ে গেলে যেরকম একটা আওয়াজ হয় জোরে, এরকম একটা আওয়াজ হতে থাকতো। আবার যখন আমরা উঠে ডাইনিং এর লাইটটা অন করতাম তখন আওয়াজটা অফ হয়ে যায়। তো এরকম চলতে থাকে। হঠাৎ একদিন রাত্রে কি হয়, আমি যখন শুয়ে থাকি তখন হঠাৎ ঘুম ঘুম ভাব। আচ্ছা। তখন আমার মনে হয় ছেলেটার নাম থাকে সোয়াদ। সোয়াদ কিভাবে ফাঁসি দিল ওই রুমটার ভিতরে, আমি একটু যাই দেখি। তো ততক্ষণ পর্যন্ত আমার সেন্স ছিল। কয়টা বাজে তখন? তখন রাত বাজে প্রায় 1:30। আপনার যেতে ইচ্ছে করছে ওই ঘরটাতে, দেখতে ইচ্ছে করছে যে কিভাবে সে কাজটা করলো। ওকে, ভেরি কিউরিয়াস দেন। তো আমি কি করি, উঠি বিছনা থেকে, উঠে দরজার সামনে যাই, চিন্তা করি ওই রুমে তো আর যাওয়া যাবে না, আমাদের রুমে আমি দেখি। তো যখন আমি আমার রুমটা ডাইনিং এ গেলাম, যাওয়ার পর আমি সেন্স ছিল কিনা জানি না, আমি ডাইনিং থেকে, আম্মু বললো যে আমি ডাইনিং থেকে চেয়ার টান দিয়ে আমি ডাইনিং এর ফ্যানটাকে আমি ছোট বোনের ওড়না বান্ধি। ও মাই গড। গিট দিয়ে আমি দেখতেছি, তাকাই রয়েছি। এর ভিতরে আপনি নিজেই করছেন? আমারটা আমি নিজেই করতেছি। তো তখন কি হয়, চেয়ারটা আমি ডাইনিং থেকে টান দেওয়ার কারণে যে একটা আওয়াজ হয়, সে আওয়াজে আম্মু উঠে যায়। কারণ বাবা বাইরে থাকে, আম্মু যে কোনো আওয়াজ পেলেই উঠে যায়। তো উঠে কি করে আমার রুমে যে দেখে আমি নাই বিছানায়, তো ডাইনিং এ যায়। ডাইনিং এ যাওয়ার পর দেখে যে আমি চেয়ারের উপরে আমি এটা গিট দিয়ে ফেলছি। এখন আমি তাকাই রয়েছি, আমার গলায় দিব কিনা ভাবতেছি। আম্মু বললো, আম্মু যখন আম্মু চিল্লান দিয়ে কান্না করে, আমাকে টাচ করে, তখন আমি ফিল করি আমি কি করতেছি, আমি এরকম কেন করতেছি। তখন আপনি সদ্বিদ ফিরে পেলেন? হ্যাঁ, আমি ফিরে পাই। তখন আমি ভয়ে চেয়ার থেকে নেমে যাই, আম্মু কি হয়েছে, আমি এরকম করতেছি কেন। তো আম্মু আমাকে সাথে সাথে, এত রাতে তো বাইরে বের হওয়া যাবে না, আম্মুর সাথে সাথে রুমে নিয়ে যায়। আম্মুর সাথে আমাকে ঘুম পাড়ায়, আমি ঘুমাই। তারপর আমরা বাসাটা কি করি, ওইখানে রেখে আমরা নানুদের বাসায় থাকি কয়েকদিন। এখন বাসাটা ছেড়ে দিয়ে আমরা নতুন বাসায় শিফট হয়েছি, নানু বাড়ির পাশেই থাকি এখন। তার মানে এই ধরনের ঘটনায় দুইটা বাসা আপনাদের পাল্টাতে হয়েছে। আচ্ছা দোস্ত, তুই কি একটা কানেকশনের কথা চিন্তা করছিস? যেই ঘটনাটা আবির ভাইয়ের সাথে ঘটতে নিচ্ছিল, এমন কি হতে পারে না সেই ঘটনাটা ওই সোয়াদ ছেলেটার সাথে ঘটে গেছে? হ্যাঁ, হতেই পারে। আসলেও কি সে কোনো একটা মেয়ের কারণে আত্মহত্যার মতন একটা কাজ করেছিল, নাকি তাকে কেউ ঠিক ওনার মতোই সম্মোহিত হয়ে সে কাজটা করে ফেলেছিল? হয়তো সোয়াদ চেয়ারের শব্দ করেনি বলে কেউ টের পায়নি, হতে পারে এরকম কিছু একটা। বাট আবির ভাই, আপনি যেই ঘটনাগুলো বললেন, সত্যি সত্যি ভয়ের একটা দাগ কেটে গেল ভিতরে, অন্যরকম। আবির ভাইয়ের কি আর কোনো এক্সপিরিয়েন্স আছে যা আমাদের সাথে আপনি শেয়ার করতে চান? না, আমার আর কোনো এক্সপিরিয়েন্স নাই, এখন ভালোই আছি। ওয়েল, আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, সত্যি আমরা হৃদয় থেকে চাই না আপনার আর কোনো এক্সপিরিয়েন্স হোক। থ্যাংক ইউ যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে রেহান, চল তাহলে ওনার দিকে যাই, এবার ওনার স্টোরিটা শুনে। হ্যাঁ, আমাদের সাথে আছে সাদ্দাম ভাই, বাট শুধু নামই যথেষ্ট নয়, তাই সাদ্দাম ভাইকে বলবো, ভাই আপনার পরিচয়টা যদি একটু আপনি আমাদের দিতেন। জি, আমি খন্দকার সাদ্দাম হোসেন, আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আসছি। আচ্ছা, আপনি কি করছেন এখন? আমি স্টুডেন্ট। জি। আর আপনার সাথে যে ঘটনা ঘটেছে সেটা কি মানে আপনার সাথেই ঘটেছে নাকি আপনি কারো কাছ থেকে শুনেছেন? এটা আমার সঙ্গে ঘটেছে। আপনার সাথেই ঘটা ঘটনা, তাহলে তো সেলফ এক্সপেরিয়েন্সড, আর কিছু বলার নেই, সরাসরি আমরা চলে ঘটনায়। ওকে। জি, আমার ঘটনাটা হচ্ছে, এটা 2014 জানুয়ারির লাস্টের দিকে। হঠাৎ করে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি। আমি এতটা অসুস্থ ছিলাম যে আমাকে ঢাকাতে ডক্টর দেখানোর জন্য নিয়ে আসে, এবং সেখানে যখন নিয়ে আসে তখন ডক্টররা আমাকে নানা রকম চেক আপ করে, এবং চেক আপ করাতে কোনো কিছু ধরা পড়ে না। ডক্টর আমাকে কিছু ঘুমের ওষুধ দিয়ে দেয়, এবং এগুলা দিয়ে বলছে যে এগুলা মানে ঠিক হয়ে যাবে। যখন আমি বাসায় চলে যাই, রাজবাড়িতে চলে যাই, মানে ঢাকাতে যখন ছিলাম তখন একটু সুস্থ ছিলাম, রাজবাড়িতে যাবার পর আমি আবার অসুস্থ হয়ে পড়ি। তখন এইভাবে কিছুদিন যায়, এরপর যখন আরো অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে আবার ঢাকাতে নিয়ে আসে এবং আবার ট্রিটমেন্ট করে। কিন্তু তখন আমার যে প্রবলেমগুলা ছিল, এই প্রবলেমগুলা কথা ডাক্তারের শোনার পর তারা মোটামুটি একটা আমাকে মেন্টাল একদম ধরে নেয়, এবং লাস্টের দিকে বলে যে ডাক্তার ধরে নেয় যে আপনার মানসিক কোন সমস্যার কারণে আপনি এই ধরনের কথাগুলো বলছেন, আসলে এগুলো আপনার সাথে হয় না। জি না। এবং তখন আমাকে আবার পাঠিয়ে দেয়, আমি রাজবাড়িতে চলে যাই। যাবার পর হঠাৎ আমি আবার প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি, এবং বিছানায় শুয়ে আছি, হঠাৎ প্রচন্ড গা মানে কাঁপতেছে। তখন অনেক রাত হয়ে গেছে। তখন আম্মু বলল যে এখন আর কি করবো, মানে কান্নাকাটি করতেছে। তখন আব্বুকে বলল যে পাশের যে ইমাম সাহেব আছে মসজিদে, ওনাকে
ডাকো। তা আব্বু যখন ওনাকে ডেকে নিয়ে আসলো, তা আমার যে এর মাঝে হুজুর যে ডাকার আগে যে আমার কি যে হয়েছে আমি কিছু বলতে পারবো না। যাই হোক আমার 5 মিনিটের আগের কথা আমি ভুলে যাই, এরকম হয়েছে, মাথায় এরকম একটা সমস্যা হয়েছে। তো এরপর হুজুর আসে, আমার শুধু এতটুকু সেন্স আছে যে কেউ আমাকে ধরে পাশের একটা রুমে নিয়ে আসছে এবং আমাকে হুজুর আসলো। আসার পর শুধু আমার মনে হলো যে কেউ আমার পিছ থেকে আমার মাথাটা ধরছে, তখন আমি একটু লাফায় উঠছি, একটু সেন্সটা আসছে। তো তখন আমাকে হুজুর দোয়া করে মাথায় ফু দিল এবং আব্বুকে ডাকলো। ডাকার পর হুজুর আমাকে বলতেছে যে কোনো প্রবলেম নাই, কিছু হবে না, নানা রকম সান্ত্বনা দিচ্ছে। তা আব্বুকে ডাকার পর বললো যে একটু বাইরে আসেন। তা আব্বু বাইরে গেল, যাবার পর আব্বুকে বললো যে ওকে তো ডাক্তার দেখাইছেন, তো ডাক্তার যেহেতু কাজ হয় না, আমার মনে হয় এখন ওর একটু অন্য ট্রিটমেন্ট করা দরকার, ওকে একটু হুজুর দেখান। ভালো একটা হুজুরের সন্ধান দিল উনি। হুজুরের বাড়িটা ছিল মাগুরায়, নাম নূর ইসলাম। আচ্ছা। তো ওনাকে যখন ডাকা হয়, তো উনি বলল যে আমি একটু ঢাকাতে আসছি। উনি যেহেতু ট্রিটমেন্ট করে ভালো একজন নাম করা হুজুর, তো বললো যে আমি ঢাকাতে আসছি, আমার আসতে কিছুদিন লেট হবে। এর আগে ওনার সঙ্গে আমার কথা হয়, তখন উনি আসতে চাইছিল, কিন্তু আমি ওনাকে মানে একজন বললো যে পাশে একজন মহিলা আছে, ওনার ঘাড়ে নাকি জিন আসে, সো ওনার ওখানে যে আপাতত দেখে হুজুর আসতে লেট, আমার আর ওই লেটটা মানে হচ্ছে না, এতটাই অস্বস্তি ফিল করি। আব্বু বললো যে ঠিক আছে, পাশের গ্রামে শুনলাম নাকি একটা মহিলা আছে, উনি নাকি সবকিছু বলে দিতে পারে। তো আম্মু বললো যে এক হুজুরকে বলা হয়েছে, আবার কেন আরেকজনের দেখানো, এটা ঠিক হবে না। তারপর বলে যে জাস্ট ওনার সঙ্গে উনি তো শুধু ট্রিটমেন্ট করবে না, উনি শুধু দেখবে, দেখি আগে কি হয়েছে। তো ওইখানে গেলাম, যাওয়ার পর এমন কথা ছিল যে উনি নাকি মানে বলতো যে আপনি অপরিচিত একজন লোক, উনি না দেখে নাম বলে ভিতরে ঢুকাতো। উনি যাই একটা ঘরের মধ্যে বসতো। তো গেলাম আম্মুর সঙ্গে, যাবার পর আম্মু বলতেছে তুই নামটা বলিস না, দেখি কি করে। আচ্ছা। তো আগে ভিতরে জানি, বাইরে বসে আছি, হঠাৎ করে আমাকে ডাক দিল যে সাদ্দাম আয় ভিতরে। তা আম্মু বলতেছে ও একা যাবে না, আমি আসবো। আপনার নাম ধরে ডাকছে? হ্যাঁ, নাম ধরে ডাকছে। যখন আম্মু গেল, তা বললো যে কি হয়েছে, উনি বললো। তা আম্মু আবার বলতেছে কি হয়েছে এটাই যদি জানতাম তাহলে আপনার কাছে কেন আসলাম, আপনি বলবেন কি হয়েছে। তো তখন উনি বললো যে হাত দে। তা হাত দিলাম, হাত দেবার পর বললো যে ওর তো ব্ল্যাক ম্যাজিক করা। তো তখন আম্মু বলতেছে ইম্পসিবল, এটা আমি বিশ্বাস করি না। তা বলতেছে যে তুই বিশ্বাস করিস? মহিলা আপনার হাত দেখেই বললো আপনার উপরে কালো জাদু কিংবা কুফরি এ ধরনের কিছু করা আছে? জি জি। তা বললো যে এগুলো আমি বিশ্বাস করি না। তো উনি বললো যে আমি যেটা জানি তুই সেটা জানিস না, সো এখানে তর্ক করার কোনো প্রশ্ন আসে না। তো তখন আম্মু দেখলো যে এত ডাক্তার দেখানো হয়েছে, এত কিছু তর্ক করাটাও মনে হয় ঠিক হবে না। আম্মু বাবা বললো যে এখন কি করা যায়। তা বললো যে ওর ট্রিটমেন্ট আমি করতে পারবো না, এটা অনেকদিন ধরে করা হয়েছে, এতটাই হয়ে গেছে ওর রক্তের সঙ্গে মিশে গেছে। আচ্ছা। তখন আম্মু বলতেছে যে যেভাবে হোক ট্রিটমেন্টটা আপনাকেই করতে হবে, যেহেতু আপনার কাছে আসছি। তা উনি বললো যে অনেক রিকোয়েস্টের পর উনি বললো যে আচ্ছা যা, আজকে আগরবাতি আর গোলাপ পানি বাসায় ছিটাই রাখিস, আমি রাত্রে তোর বাড়ি দেখতে আসবো। আর বললো যে ওকে একা একা শুতে বলিস। তা সত্যি আমি ভয় পাইছি যে একা একা কি না কি হয়। তা আম্মু আমাকে অনেক সাহস দিয়ে বললো যে আচ্ছা তুই যা, শুয়ে থাক, প্রবলেম হবে না। আর আমি যে জায়গাটা থাকতাম ওইটা আমার আম্মু নামাজ পড়ে, আমি ওই রুমটাই আম্মু আমাকে রাখতো। ওই রুমটাই কোরআন শরীফ, নানা রকম মানে ইসলামিক বইটই অনেক কিছু আছে। তা আম্মু বলে যে কোনো কিছু হবে না, কোনো প্রবলেম হবে না, যা। তা আমি শুয়ে আছি, তা অজু করে শুয়েছি, গোলাপ পানি সবকিছু ছিটাই দিয়ে উনি বলছিল যে যাবার আগে একটা শব্দ করে আসবো, আর তোরা রাত 12টার পরে ভোর পর্যন্ত কেউ বাইরে বের হবি না। মানে হাত দিলাম, হাত দেবার পর বললো যে ওর তো ব্ল্যাক ম্যাজিক করা। তো তখন আম্মু বলতেছে ইম্পসিবল, এটা আমি বিশ্বাস করি না। উনি বললো যে আমি যেটা জানি তুই সেটা জানিস না, সো এখানে তর্ক করার কোনো প্রশ্ন আসে না। তো তখন আম্মু দেখলো যে এত ডাক্তার দেখানো হয়েছে, এত কিছু তর্ক করাটাও মনে হয় ঠিক হবে না। আম্মু বাবা বললো যে এখন কি করা যায়। তা বললো যে ওর ট্রিটমেন্ট আমি করতে পারবো না, এটা অনেকদিন ধরে করা হয়েছে, এতটাই হয়ে গেছে ওর রক্তের সঙ্গে মিশে গেছে। তো তখন আম্মু বলতেছে যে যেভাবে হোক ট্রিটমেন্টটা আপনাকেই করতে হবে, যেহেতু আপনার কাছে আসছি। তা উনি বললো যে অনেক রিকোয়েস্টের পর উনি বললো যে আচ্ছা যা, আজকে আগরবাতি আর গোলাপ পানি বাসায় ছিটাই রাখিস, আমি রাত্রে তোর বাড়ি দেখতে আসবো। আর বললো যে ওকে একা একা শুতে বলিস। তা সত্যি আমি ভয় পাইছি যে একা একা কি না কি হয়। আম্মু আমাকে অনেক সাহস দিয়ে বললো যে আচ্ছা তুই যা, শুয়ে থাক, প্রবলেম হবে না। আমি যে জায়গাটা থাকতাম ওইটা আমার আম্মু নামাজ পড়ে, আমি ওই রুমটাই আম্মু আমাকে রাখতো। কোরআন শরীফ, নানা রকম মানে ইসলামিক বইটই অনেক কিছু আছে। তা আম্মু বললো যে কোনো কিছু হবে না, কোনো প্রবলেম হবে না, যা। তা আমি শুয়ে আছি, অজু করে শুয়েছি, গোলাপ পানি সবকিছু ছিটাই দিয়ে হঠাৎ করে উনি বলছিল যে যাবার আগে একটা শব্দ করে আসবো, আর তোরা রাত 12টার পরে ভোর পর্যন্ত কেউ বাইরে বের হবি না।
তোরা বলতে আমাদের পরিবারে, মানে আমাদের বাড়ির যারা আছে এরা যেন। বুঝতে চাচ্ছিলাম যে সে রেস্ট্রিকশনটা পুরো ফ্যামিলির উপর দিয়েছে কিনা। হ্যাঁ, তা এরপর শুয়ে আছি, হঠাৎ করে 2:30 থেকে 3টা, আমি খুব ক্লান্ত টায়ার্ড ছিলাম, যার কারণে আমি ঘুমিয়ে পড়ছি। শরীর অসুস্থ, প্রচন্ড অসুস্থ। তো আমার ছোট বোন টুম্পা আর আব্বু পাশের রুমে, ছোট বোনের রুমে, আমি একটা সাইডের রুমে থাকি। হঠাৎ করে ছোট বোনের রুমে প্রচন্ড একটা শব্দ হয়েছে। ছোট বোন ভয় পাইছে। কি ধরনের শব্দ? মানে একটা কাঠ যদি কিছুর উপরে লাগানো হয়, মানে একটা বাড়ি দেওয়া হয়, ওই রকম একটা শব্দ হয়েছে। আমি কিছু জানি না, ওই শব্দটাই আমার ঘুম ভাঙছে, আমারও ঘুম ভাঙছে ওই শব্দটাই। আমি আবার ঘুমিয়ে পড়ছি। আব্বু কিন্তু ঘুমাই নেই। ছোট বোন ওই শব্দে প্রচন্ড ভয় পাইছে। ও কাউকে কিছু না বলে আব্বুর রুমে চলে গেছে। আচ্ছা আচ্ছা। মনে করেন যে আমার কোনো প্রবলেম হয়নি, আমি কিছু দেখিও নাই, কোনো প্রবলেম হয়নি। এরপর উনি বসতো হচ্ছে মঙ্গলবার আর বুধবার। ওনার ঘরে যে জিন আসার কথা শুনছি, মানে ওইটা ওনার ঘরে আসতো মঙ্গলবার আর বুধবার। আচ্ছা। তা আবার এই ঘটনাটা মঙ্গলবারে ঘটলো, আবার নেক্সট বুধবার ওনার কাছে যাই। ওই রাতে আর কিছু ঘটেনি? জি না, ওই রাতে আর কিছু ঘটেনি। বাসার কেউ খুঁজে বের করার চেষ্টা করেননি যে শব্দটা কোথা থেকে হলো? যেহেতু উনি বলছে যে ধরে নিয়েছে যে এটা হবে। পরে ওই মহিলার কাছে যাই, মহিলা বলল যে কিছু টের পাইছিস? গেছিলাম, কিছু টের পাইছিস? তা তখন বললাম যে হ্যাঁ, কিছু আসছিলেন যে এটা টের পাইছি। উনি আগেই বলে দিল যে একটা শব্দ করে গেছিলাম। তখন তো আর মানে অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। তো এরপর তখন কি যে ব্ল্যাক ম্যাজিকটা করছে এটা জানার জন্য ওনার কাছে অনেক রিকোয়েস্ট করা হয়েছে। দেন উনি বলতে রাজি না। আম্মু বলল যে আপনি এত কিছু করছেন, কেন আপনি বলবেন না, আপনাকে বলতে হবে। তা বললো যে ঠিক আছে, আমি এখন বলবো না, আমি যখন চলে যাব তখন যে মহিলার কাছে আসে আমি ওনাকে বলে দিয়ে যাব, তোমরা ওর কাছ থেকে শুনো। তবে এর ভিতরে কন্ডিশন আছে কি, এটা নিয়ে কোনো হবে না, যে করছে তার উপর কোনো টর্চার করতে পারবো না বা কোনো প্রশ্ন করতে পারবো না কেন করছে এগুলা। কারণ অনেক সময় দেখা যায় গ্যাঞ্জাম ফেসাদ একটা মারামারি সৃষ্টি হয়ে যায়। জি, থেকে উনি এড়াতে যাচ্ছে। তো এরপর আবার বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আস্তে আস্তে শরীর আরো অসুস্থ, একদিন যাচ্ছে আর প্রচন্ড অসুস্থ হচ্ছে। তো এরপর যখন আবার নেক্সট মঙ্গলবার ওনার ঘরে আসলো, তখন বললাম যে এই ঘটনা কিছু তো হচ্ছে না। তা বললো যে ঠিক আছে, সামনের শুক্রবারে তোর বাসায় যে ওষুধ আছে ওইটা উঠাতে যাবো, তোরা আজকেও গোলাপ পানি ছিটাই রাখিস। আর শোন, ওর উপর আমি 21টা জিন ছেড়ে দিলাম, এবং এই 21টা জিন অল টাইম ওকে ছায়ার মতো অনুসরণ করবে ট্রিটমেন্ট করার জন্য। জি, প্রোটেকশন করে ট্রিটমেন্ট করার জন্য। তো অনেক সময় হয়তো বা অনেক কিছু দেখতে পারে, এটা নিয়ে ওকে কখনো কোনো ভয় পাইতে নিষেধ করিস। এইভাবে চলে যায়। চলে যাওয়ার পর হঠাৎ আমি একটা শরীর প্রচন্ড অসুস্থ, দুপুরের দিকে শুয়ে আছি, জাস্ট 2 মিনিটের আমার একটা নিদ্রা ভাব আসছে। আম্মু আবার একটা কাজ করতো কি, যে এইটার আগে থেকেও নামাজ পড়ে আমার মাথায় অল টাইম ফু দিত। আমি শুয়ে আছি, হঠাৎ 2 মিনিটের মধ্যে ওর মাঝেই আমি স্বপ্নটা দেখলাম। মোট 2 জন লোক, একজন আগে এসে আমার কাছে আসতে যাচ্ছে, তা আম্মু তাকে যেতে নিষেধ করলো। তো পরবর্তীতে আম্মু আসলো আমার কাছে। আম্মু এসে আমার মাথায় হাত বুলাই দিয়ে ফু দিল, এবং এর মাঝেই আমি দেখলাম যে আমি শুয়েছিলাম এক পাশে কাত হয়ে, অন্য পাশে ঘুরে গেছি। এবং আমি কিন্তু স্বপ্নটার মাঝেও দেখছি যে আম্মু আমার মাথাটায় হাত দিয়ে মাথাটা ঘুরাই দিছে। তো যখন ঘুম থেকে উঠলাম তখন ঘড়ির দিকে দেখলাম, তো দেখলাম যে অনলি 2 থেকে 3 মিনিটের ঘুম হবে। আমি আম্মুকে বললাম যে আম্মু, তুমি তো নামাজ পড়ে আমার মাথায় ফু দিছিলা, ফুটা দেওয়ার পর আমার অনেক ভালো, এখন একটু সুস্থতা লাগতেছে। তা আম্মু বললো যে মানে? তা আমি বললাম যে কেন, তুমি দাও নাই? তা বলতেছে না তো, আমি তো দেই নাই। তখন আম্মু মোটামুটি একটু বুঝে গেছে যে সম্ভবত ওই জিনগুলারই কাজ। তা আম্মু বললে মনে হয় জিনগুলো আসছিল, তুই ভয় পাস না। এরকম যাচ্ছে। হঠাৎ একদিন রাতে আমি শুয়ে আছি, আমাদের ঘরটার একটা বিবরণ নেই। ঘরটা হচ্ছে পুরা ওয়াল করা, চারপাশে গ্রিল করা এবং উপরে টিন। আমি যখন ঘুমোতে যাব তখন দেখা গেল যে আমি ঘুমোতে যাওয়া একটু লেট করছি। টিনের উপর দিয়ে মনে হতো যে লাফালাফি করতেছি। আমি ওই দিন রাত্রে বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে রাতে আমি আমার হাতে এবং পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করতে লাগলাম। ঘুমের মাঝেই ব্যথা অনুভব করতে ওই ব্যথাতেই আমার ঘুমটা ভাঙলো। তখন যে এটা দেখি যে আমি বিছানা থেকে মিনিমাম 1 থেকে 1.5 হাত শূন্যে ভাসতেছি, এবং আমাকে বিছানা থেকে ফ্লোরে রাখা হচ্ছে। তো তখন ফেলে দেয়া হচ্ছে নাকি জাস্ট আমাকে তুলে রাখা হচ্ছে। তো এইটা দেখে আমি এতটা ভয় পাইছি, মানে কাউকে যে ডাকবো আমার সেই শক্তিটা নেই। টের পাচ্ছেন যে আমি নিজে দেখতেছি, আমি যখন ব্যথায় চোখ খুলছি তখন আমি দেখতেছি আমি শূন্যে ভাসতেছি, এবং আস্তে আস্তে আমার মনে হচ্ছে কেউ আমাকে আমার হাত এবং পা ধরে রাখছে, কিন্তু আমি কাউকে দেখতেছি না। এরপর আমাকে
ফ্লোরে রাখা হলো। আমি প্রচন্ড ভয় পাইছি এবং আমি সেন্সলেস হয়ে গেছি। এরপর যখন আমার ঘুম ভাঙলো যে আমি ঠিক বিছানাতেই আছি, তো এরপর যখন ওই মহিলার কাছে গেলাম, মহিলার কাছে যাওয়ার পর মহিলা বলল যে ও কি ভয় পাইছে? আম্মু বলতেছে কেন? বলতেছে যে আমরা তো গেছিলাম, ওকে এইভাবে এইভাবে করা হয়েছে। আমরা তো গেছিলাম মানে ওই যে জিনটা যখন আসছে, উনি অ্যাকচুয়ালি নিজে আসে না, একজন যে কোনো জিনিসে একজন হেড থাকে বা প্রধান থাকে, তা উনি হচ্ছে প্রধান যে ওনার ঘাড়ে আসে। ওনার কিছু জিন আছে যারা ওনার কথায় চলে। আমি আর আম্মু আমাকে নানা রকম ভাবে সান্ত্বনা দিতে লাগলো, ভয় পাস না, তোর ভালোর জন্যই তো করতেছে। তো এরপর ওই টাইমটায় আমার এমন অবস্থা হয়েছে, আমি জানি যে আমি শিওর মারা যাব এবং নামাজ কালামের প্রতি প্রচন্ড আগ্রহ হয়েছে। একটা উত্তর নামাজ বাদ দিতাম না। তো আমার এক ফ্রেন্ড ছোট ভাই সবুজ, ও বললো যে ভাই মানে অনেক কিছু করছেন, আল্লাহ একটা দিক থেকে মানুষের কথা শুনে হয়তো বা মুক্তি পেতে পারেন আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন। প্রচন্ড ভয় লাগতেছে। তো আমার এতটাই ভয়, মানে মৃত্যুর ভয়ের থেকে তো আর কোনো ভয় নেই। তো আমি যে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, আমার যন্ত্রণায় আমি ওই দিন মানে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি জেগেই ছিলাম, কাউকে ডাকি নাই, নিজেই উঠে অজু করছি, অজু করে নিজেই নামাজ পড়ছি। নামাজ পড়ার সময় আমার মনে হলো যে আমার আশেপাশে কিছু একটা ঘুরতেছে, মানে চলাফেরা করতেছে। রুমে কিন্তু কোনো বাতাস নেই, ফ্যানও চালাইনি, শার্টের কাপড় একে একে উঠতেছে এবং আমি ভয় চোখ বন্ধ করে আছি। এরপর আমি অনুভূতি আপনার 100% হচ্ছে যে কিছু একটা ঘুরঘুর করছে আপনার রুমে। তো অনেক ভয়, অনেকক্ষণ দোয়া পড়ার পর আমি যখন চোখ খুললাম তখন দেখি যে কিচ্ছু নাই, তো শুয়ে আছি। এরপরে একদিন আমি নামাজ পড়তে গেছি আমার কাজিন তুহিনের সঙ্গে। তখন মসজিদে যাচ্ছি, আমার আর ওই জিনিসগুলা যখন আমার কাছে আসতো তখন ঘাটটা প্রচন্ড গরম হয়ে যেত এবং মনে হতো যে কিছু একটা আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে। ওই টাইমটা মসজিদের যখন কাছে চলে গেলাম, মসজিদের ওই পারে কিছু কুকুর ছিল, 4-5টা কুকুর ছিল। কুকুরগুলো আমাকে দেখে মানে একটা ভয়ঙ্কর কিছু দেখলে যেমন তেড়ে আসে না, কাছে আসে না, কিন্তু দূর থেকে একটা আর চোখে তাকে এবং ঘেউ ঘেউ করে, ওই রকম অনেক দূর থেকে মনে হচ্ছে আমার উপর প্রচন্ড রাগ, কিন্তু কাছে আসতেছে না। 4-5টা। আমার কাজিন তুহিন বলল যে সাদ্দাম তুই কি কিছু বুঝতে পারছিস? আমি বললাম যে না তো। তা বলতেছে আমার মনে হয় তোর কাছে কিছু আসছে। নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখি যে আম্মু নামাজ পড়তেছে, কান্না করতেছে। তো ওইখানে আমার আপু লাবণী আপু ছিল, ছোট বোন ছিল এবং ওই কাজিন ছিল। আম্মুর কাছে আমি যাই বলতেছি আম্মু এই মহিলাকে দিয়ে তো কিছু হচ্ছে না, তুমি একটা কাজ করো, ওই হুজুরকেই ডাকো। এমন টাইম আমার কাজিন ছিল অন্য পাশে, আম্মু ছিল নামাজের ঘরে। তা আম্মু বলতেছে দেখি কি করা যায়, এখন কি করো, প্রচন্ড কান্না করতেছে আর বলতেছে। এর মাঝে আমার কাজিন হঠাৎ করে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে আর কোনো কথা বলতেছে না, শুধু বললো যে সাদ্দাম এদিকে। মানে মুহূর্তের মধ্যে কিছু বুঝতে পারলাম না। তা আমি ওই যে রুমের পাশে দাঁড়িয়েছিল ওই রুমে আসলাম। ও বললো, আমি এসেও কিছু দেখলাম যে কম্বল ছিল, শীতের দিন তো কম্বল ছিল, কম্বলটা পড়লো, আমি জাস্ট শুধু পড়া দেখছি। ও বললো যে এই যে কম্বল, এই কম্বল অনেকখানি শূন্যে ভাসতেছিল আর ওর উপর জামা কাপড় রাখা ছিল। তো তখন ও আসলে আমাদের বাড়িতে আসা আস্তে আস্তে বন্ধ করে দেয়। আমি আবার ওই মহিলার কাছে যাই, আম্মু বলে যে কি করলেন, কিছু তো হচ্ছে না, তাবিজ উঠালেন। আম্মু জিজ্ঞেস করছিল যে তাবিজটা কোথায় রাখা আছে। তা বললো তোর অত কিছু জেনে তো দরকার নেই। তা আম্মু বললো তাহলে বাড়িটা বন্ধ দিয়ে দেন। বললো যে আমরা দিব, তোরা তো ভেবে কাজ নেই, তো তুই 1000 না 1100 টাকা যাই হোক আব্বু দিছে, আমার অত সঠিক খেয়াল নেই, এই টাকাটা দে, আমরা সবকিছু দেব। তো ওই টাকাটা দেওয়া হলো। টাকাটা দেওয়ার পর ওই মহিলা আমাকে গোসল করালো, গোসল করে যাই হোক বললো যে আর কোনো প্রবলেম হবে না আশা করি। এবং ওনার ওইগুলায় আমার আর কিছু হচ্ছিল না, কোনো এফেক্ট হচ্ছিল না, কোনো এফেক্ট হচ্ছিল না। তো এইভাবে আস্তে আস্তে এতটাই অবস্থা খারাপ যে রক্ত শূন্যতা দেখা দিলে একটা মানুষের যে রকম হয় ওরকম আমি বিছানা থেকে উঠতে পারি না। তো শুভ নামে একটা ছেলে ছিল, ও বললো যে একটা হুজুরের সন্ধান, মানে যে হুজুরের কথা বলছিল ইমাম সাহেব, শুভটাও জানতো অনেক কিছু, শুভ ছিল, ইমরান ছিল। তো ওনাকে পরবর্তীতে ডাকা হলো। তো উনি খুব অসুস্থ ছিল। ওনার আবার একটা কি, ওনারা আবার মানুষের ট্রিটমেন্ট করতে পারে, বাট ওনারা নিজেদের ট্রিটমেন্ট নিজেরা করতে পারে না। আচ্ছা আচ্ছা। তো উনি বললো যে আমি তো অসুস্থ, তোমরা এখানে আসো। তারপরে আমি, আম্মু আর আমার এক আঙ্কেল গেলাম ওইখানে। উনি আগের রাত্রে, মানে রাত্রে দেখে, তো পরের দিন সকালবেলায় বলে। আমি সবকিছু যে ডিটেলস ওনাকে বললাম। তো উনি বললেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কি হয়েছে আমি আগামীকালকে রিপোর্টটা দিয়ে দিতে পারবো, জাস্ট আপনি আমাকে ফোন করেন আমি বলে দিতে পারবো। এবং এরকম হয় কি, আমি যখন বাইরে যাই বাড়ি থেকে তখন একটু সুস্থতা, শারীরিক ভাবে মানসিক ভাবে অনেকটা সুস্থ থাকে, হ্যাঁ অনেকটা সুস্থতা ফিল করি। বাড়িতে চলে আসি, পরের দিন হচ্ছে হুজুরের কাছে ফোন দিলাম। হুজুর বলল যে আপনার বাড়িতে তো আগুন জ্বলতেছে। আম্মু বললো মানে তো কুফরি করা, তো এটা তো অনেক দিন হয়ে গেছে। তো যেহেতু দুই জায়গা থেকে মিলে গেছে, এর আগেও আমি আরো একটা হুজুরকে দেখাইছিলাম, উনিও একই কথা বলছিল। তা হুজুর যখন ব্ল্যাক ম্যাজিক করার কথা বললো তখন আম্মু বললো যে এখন এটা কি করা যায়, আপনি এটা সলভ করেন, আপনি আসেন।
তা বললো যে আমি অসুস্থ, আমি এভাবে কিভাবে যাব, আমাকে কিছুদিন টাইম দিতে হবে। আস্তে আস্তে উনিও সুস্থতা ফিল করতে ওনার একটু লেট হয়ে গেল আসতে। তো এমন একটা পর্যায়ে আমি এতটাই অসুস্থ, চলতেও পারি না, মানে বিছানা থেকে উঠতে পারি না। আব্বু রাগারাগি করে, আব্বু আসলে এগুলো বিলিভ করতো না। আমার নিজের মধ্যে একটা বিশ্বাস আসছে যে যেহেতু 3-4 জায়গা থেকে শুনছি, আমার নিজের বিশ্বাসে আসতেছে যে এটা মনে হয় অন্য কিছু করা, যেহেতু এমন একটা পর্যায়ে আমি হুজুরকে ফোন দিলাম, কান্নাকাটি করলাম, আম্মু কান্নাকাটি করলো। কোন একটা পর্যায়ে বললো যে তোমাদের বাসা কত দূর, কোথায়? তা উনি আসলো, রাত হয়ে গেলাম, নামাজ পড়তেছিলাম, আব্বু ফোন দিল যে হুজুর আসছে, তুই আয়। আমি আসলাম, আসার পর ওনার একটা আংটি ছিল, ওই আংটিটা উনি কপালে ধরলে অনেক কিছু বলে, এবং আমি যতটুকু শুনছি ওই আংটিটা নাকি জিনের দেওয়া। তারপরে আমার কপালে ধরলে বললো যে 7টা চীনামাটির প্লেট নিয়ে আসেন, এবং ওটাতে উনি তদবির লিখলো। বললো এটা প্রত্যেকদিন সকালবেলা একটা করে পানিতে ভিজিয়ে খাবে, ওই যে তদবিরটা লেখা ওই কালিটা উঠে যাবে, ওই পানিটা খেয়ে ফেলবে। তখন আমার রুমে ছিল হচ্ছে মামুন ছিল, উজ্জ্বল ছিল, সবুজ ছিল, বাড়িতে অনেক লোকজন ছিল এটার কথা শুনে। তা বললো যে প্রত্যেকটা লাইট অফ করে দেন, আর এই রুমে কেউ আসবেন না। তা আমার ওই ফ্রেন্ড গুলা, যে 4টা ফ্রেন্ড ছিল, ওরা খুব ইয়ে করতেছে, মানে ওরা দেখবে, ওরা বলতেছে সাদ্দাম তো আমাদের একদম কাছের ফ্রেন্ড, ওর কিছু হলে আমরা খুব ইয়ে হয়ে পড়ি। ওদের কথা শুনে হুজুর অনেক ভালো লাগছে। তো হুজুর বললো ঠিক আছে, তাহলে তোমরা পাশের রুমে থাকো, শুধু তোমরা 4 জনই থাকবে, আর কেউ না। নামাজ পড়লো, নামাজ পড়ার পর হঠাৎ টিনের উপর দিয়ে, মানে একটা কয়েন যদি দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, গড় গড় করতে করতে ওইভাবে কিছু একটা আসলো, এবং আসার পর হুজুর একটা গুমরানি দিয়ে উঠলো। অনেকক্ষণ, তার প্রায় 5 মিনিট পর হুজুর ডাকলো যে সাদ্দাম আসো। তো ভিতরে যায় দেখি হুজুরের হাত পায়ের আঙ্গুলগুলো একদম টাচ ধরে গেছে। তো আমি বললাম হুজুর আমি কি টেনে দিব? তো উনি বলতেছে না, তোমরা কেউ আমাকে টাচ করো না। তখন টাচ করি না, তখন বললো যে তোমার আব্বুকে ডাকো। তা আব্বু আসলো, বললো যে আপনার বাড়িতে যদি কিছু যদি পাওয়া যায় তবে এটা উঠাতে কে যাবেন? তা আমার দুলাভাই আর্মি চাকরি করতো, তো সে আসলে এগুলা বিলিভ করে না। তা আব্বু বললো যে ঠিক আছে, আমি আর আরিফ যাবো। তো বললো যে একটা শাবল নিয়ে আসবেন, এবং একদম মানে নোংরা যে ঝুড়িটা আছে ওই ঝুড়ি নিয়ে আসবেন। তো সেটাই আনা হলো, এবং বললো যে আমার সঙ্গে আসেন, এবং আমরা এই 3 জন ছাড়া কেউ আসবেন না। আয়না এবং আপনার আব্বা আর আপনার দুলাভাই। জি জি জি। হুজুর আমাদের এরিয়াটা দেখলো, বললো আপনার এরিয়াটা কতটুকু। এরিয়াটা দেখানো হলো, এবং এরিয়াটা দেখানোর পর উনি আব্বুকে বললো যে পিছিয়ে পিছিয়ে, মানে আমার পিছিয়ে পিছিয়ে আসবেন, আমি যা বলি সেটা করবেন। আমার দুলাভাইকে বললো যে আমাদের একটা টিউবওয়েল আছে, বললো যে টিউবওয়েল থেকে একটু দূরে, যে পাশ দিয়ে আমাদের সচরাচর অল টাইম বের হতে হয়, চলাফেরা করতে হয়, এইখানটায় 1 হাত খুঁড়েন। তা খুঁড়া হলো। তা ওইখানে বললো যে এই ঝুড়ি মাটি ভিতরে রাখিয়ে দিয়ে আসেন, এবং এর কাছে কাউকে যেতে দেবেন না। এভাবে প্রায় আর মানে ওইটার থেকে যতটুকু খুঁড়া হয়েছে ওর থেকে আর 5 হাত মতো পর বললো যে এইখানে খুঁড়েন। 1 হাত খুঁড়া হলো, এবং অনেকক্ষণ দেখতে দেখতে আমাদের বাথরুমের সামনে গেল, বললো যে এইখানে 1 হাত মতো খুঁড়েন। বললো যে এই মাটিগুলা রাখা হয়েছে, এখন এইখানে এইগুলা দেখবে কে, একদম ক্লোজ লোক ছাড়া কাউকে দেখতে দেবে না। তো সেটাই করা হলো। আমার আম্মু আর আমার ওই যে 4টা ফ্রেন্ড ছিল ওরা দেখবে। তো দেখতে দেখতে ফার্স্টে হচ্ছে উজ্জ্বল নামে যে আমার ফ্রেন্ডটা ছিল, ও হচ্ছে পেলো হলো একটা শামুক। শামুকটা পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তো হুজুর বললো যে আমার কাছে দাও, অপরিচিত কোন জিনিস কিচ্ছু ফেলাবা না, যেটা পাবা আমার কাছে, এবং সন্দেহজনক যেটা মনে হয়। তো ওই শামুকটা পাওয়া গেল, হুজুর হাত দিয়ে ধরে বললো যে হ্যাঁ, ওই আংটির উপরে ধরে বললো যে হ্যাঁ এটা। এরপরে যখন আর একটা পেলো হচ্ছে আম্মু, সেটা ছিল একটা তাবিজ, এবং তাবিজটা টেপ দিয়ে মোড়ানো ছিল। তা বললো যে হ্যাঁ এটা। এভাবে করে আর একটা তাবিজ পাওয়া গেল, ওটা 2টা জমুজ তাবিজ। তা বললো যে হ্যাঁ এটা। এরপর হুজুর হাত চালান দিল, মানে হাত চলেও না, তা দিল, বললো যে মানে ওইটার উপরে যায়, এরপরে আর বাইরে যায় না। তা হুজুর পানি পড়া দিয়ে বললো যে এই মাটিগুলো ওই গর্তেগুলো রাখে আসেন, আর প্রবলেম হবে না আশা করি। তো যখন ওই তাবিজটা ভাইয়া খোলা হলো, ওই তাবিজের মধ্যে যে শামুকটা ছিল, শামুকের মধ্যে ছিল একটা পশুর চামড়া, একটা পশুর চামড়ার লোম ছিল, পশুর চামড়া, আর যে জমুজ যে তাবিজ 2টা ছিল, এটার ভিতরে ছিল হচ্ছে আমার শার্টের বা আমার কাপড়ের অনেকখানি সুতা, সুতাটায় 3টা গিরা দেওয়া ছিল। এটা যে আপনার কাপড়ের, এটা কিভাবে? হ্যাঁ, এটা বুঝলাম হচ্ছে আমার ওই কালারের শার্ট ছিল, ওই সুতাটা দেখে টের পাইছি। তো হুজুর তারপরে বলছিল যে এইগুলা ওদের গায়ের কাপড় দিয়ে করা হয়। তো এরপর হচ্ছে যে জমজ 2টা, একটা থেকে সুতা পেলো, আর একটা থেকে পেলো হচ্ছে মানে কিছু গাছের লতা, আর যে একটা তাবিজ ছিল ওইটার ভিতরে পেলে একটা গাছ 3 খণ্ড করে কাটা। তা হুজুর তখন বললো, তখন বাড়িতে অনেক লোক জমা হয়ে গেল, হুজুর বললো যে এটা যেটা করা ছিল, যে এই যে দেখতেছেন 3টা গিরা দেওয়া, এটা হচ্ছে আপনারা 3 জন, আমি, আমার বাবা, আমার আম্মু, আর যে গাছটা 3 খণ্ড করে কাটা, এটাও আপনারা 3 জন। মানে এই গাছটা যদি শুকিয়ে মারা যায় তাহলে আমরাও মারা যাব, এই গাছটা শুকিয়ে গেলে আমরাও শুকিয়ে যাই, এই গাছটা যতদিন তরতাজা সতেজ থাকবে ততদিন আমরাও ওইভাবে থাকবো। তো হুজুর তখন ওইগুলা নিয়ে বললো যে আমি নিয়ে যাবো মাগুরায়, ওইখানে আমি নষ্ট করবো। তা আমার আসলে বিলিভ হচ্ছিল না
তখন আমি হুজুরকে বললাম যে হুজুর না, আপনি এখান থেকে যা করার করেন। বললো যে নষ্ট করতে অনেক কিছু লাগে এবং অনেক কিছু লাগে, এগুলো তো আমি এখানে আনি নাই, তুমি আমার কাছে দিয়ে দাও, আমি নষ্ট করে দেবো। তো দিয়ে দিলাম। তো আমি হুজুর বলে যে এটা একটা প্যাকেটে করে দিয়ে দাও। তো প্যাকেটটা আমি বললাম হুজুর প্যাকেটটাকে পুড়িয়ে দিব। তো উনি বললো যে না, খবরদার এই কাজ করো না, ওই যে গাছে যদি একটু আগুনের ছোঁয়া লাগে তাহলে তোমার শরীরে ফোসকা পড়ে যাবে। তো তখন দিয়ে দেওয়া হলো, হুজুর নিয়ে গেল। হুজুরের পর্ব এখানেই শেষ। ওই হুজুর যখন আমাকে ট্রিটমেন্ট করে, তাবিজ টাবিজ নিয়ে গেল, আস্তে আস্তে আমি মানে অসুস্থ থাকি, বাট আগের মতো যন্ত্রণা নেই, অন্যরকম একটা অসুস্থতা বোধ করি, তবে অনেকটাই সুস্থ। সেটাই হচ্ছে বড় কথা, এত কিছু ধকলের পরেও আপনি সুস্থ রয়েছেন এবং সেটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। যাই হোক, অনেক ধন্যবাদ যে আপনি এত দূর থেকে আমাদের জার্নিতে যোগ দিয়ে এত দূরে এসে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন। আমি আমার এখানে আসা যাদের অনুপ্রেরণা না পেলে হয়তো আমি আসতাম না, তাদের নামটা একটু বলতে চাই। ইমরান আছে, শুভ, মিরাজ, নীরব, এদের অনুপ্রেরণা আমি এখানে আপনাদের অনুষ্ঠানটা আসতে পারছি। ওকে, ডট চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনতে পাচ্ছি এবং এক একটা থেকে এক একটা ঘটনা একদম ভিন্ন রকম এবং একটু অন্য লেভেলের। তো যাই হোক, আর কথা না বলে আরো একজন আছে আমাদের সাথে, তার কাছে চলে যাই। বিল্লাল ভাই, রাইট? জি, ওকে। বিল্লাল ভাই হচ্ছে আমাদের আগে আরো একটা জার্নিতে উনি যোগ দিয়েছিলেন এর আগে, বেশ অনেকদিন আগে, এবং লোমহর্ষক কিছু ঘটনা তার কাছ থেকে আমরা জেনেছিলাম এবং এমন আরো কিছু এক্সপিরিয়েন্স তার বলার মতো হয়েছে যেটা তিনি আবার ডরে শেয়ার করতে চেয়েছেন এবং সেই জন্য আমরা তাকে আরো একবার আরেকটা জার্নিতে ইনভাইট করেছি। সো বিলাল ভাই, কেমন আছেন আপনি? জি, অনেকটা ভালো। ওকে বিলাল ভাই, আমরা শুনলাম যে আপনি তো এর আগে বলে গেছেন আমাদের সাথে একটা জার্নিতে ছিলেন, তো এর পরেও আরো কিছু ঘটনা আপনার ঘটেছে এবং আরো কিছু ঘটনা আপনি জেনেছেন যেগুলো আপনি সবার সাথে শেয়ার করতে চান। তো আমরা সেই ঘটনাগুলো শুরু করি। মানে শুরুতে আমরা কোন ঘটনা শুনবো? শুরুতে আমি আমার চাচার মৃত্যুর পর আবার আমার চাচি একই সিস্টেমে যে মৃত্যুটা হয়েছে। ওকে, আমি একটু এখানে বলে রাখি যে বিল্লাল ভাই যেই ঘটনাটা বলছে অনেক আগে এসে উনি এর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু শ্রোতাদেরকে দিয়ে দিই, তা না হলে হয়তো একটু কনফিউজ হয়ে যাবে। ওনাদের বাড়িতে দুটো তাল গাছ ছিল, যেই তাল গাছ দুটো কাটতে অনেক নিষেধ ছিল, অনেক স্বপ্ন দেখানো হতো, নিষেধ করা হতো। সেই নিষেধ উপেক্ষা করে ওনার চাচা একটা তাল গাছ কেটে ফেলে, যার পরে নির্মম ভাবে ওনার মৃত্যু হয় এবং এর পরে হচ্ছে আরেকটা তাল গাছ অবশিষ্ট ছিল এবং সেই তাল গাছটাও যখন আবার কাটা হয় এরপরে আরো কিছু ইনসিডেন্ট ঘটেছে। তো সেই ইনসিডেন্ট গুলোই আমরা এখন বিল্লাল ভাইয়ের কাছে আরো একবার শুনবো। জি ভাইয়া, আমি গাজীপুরে থাকি। এক পর্যায়ে আমাদের বাড়িতে আমার চাচির সাথে একটি তাল গাছ, যেটি আমার চাচা পূর্বে কেটে তার মৃত্যুটা হয়েছিল, আমি ডর অনুষ্ঠানে আরেকবার বলছিলেন যে দুটো তাল গাছ ছিল, দুটোর মধ্যে একটা কাটার ফলে আপনার চাচার করুণ মৃত্যু হয়েছে। জি জি, ওই বিষয়টা আমি বলছি। তারপরে একটা তাল গাছ বাকি ছিল, যেটার ভয়ে কেউ কাটেনি। একটা তাল গাছ অবশিষ্ট ছিল। আমার চাচি একটি গড় করবে, এই জন্যই দ্বিতীয় যে তাল গাছটা ছিল ওইটা মানে কাটার জন্য আপনার পরিকল্পনা করতেছে। তখন উনি তো জানতো যে এই তাল গাছে ঝামেলা আছে, যে ওনার হাজবেন্ড একটা তাল গাছ কেটে মারা গেছে, কিন্তু উনি তাল গাছ কাটতে যাচ্ছেন। কিন্তু ইনি আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, একটা ঘরের প্রয়োজন, যে কিছু কাঠের প্রয়োজন, টাকা পয়সা ছিল না, বিদায় হয়তো গাছটা কাটার জন্য পদক্ষেপ নিচ্ছে। জি, তখন উনি গাছটা কাটার জন্য লোক ভাড়া করলো, গাছটা কাটলে আমার চাচা প্রথম গাছটা কাটার পর যে পরিস্থিতি হয়েছিল ঠিক সেই রকম পরিস্থিতি হয়েছে। মানে ভয়, টাকা পয়সা ছিল না, বিদায় হয়তো গাছটা কাটার জন্য পদক্ষেপ নিচ্ছে। জি, তখন উনি গাছটা কাটার জন্য লোক ভাড়া করলো, গাছটা কাটলে আমার চাচা প্রথম গাছটা কাটার পর যে পরিস্থিতি হয়েছিল ঠিক সেই রকম পরিস্থিতি হয়েছে। কিরকম? গাছটা কাটার সময় যে ব্লাড মানে রক্ত যেভাবে টেপ টেপ করে পড়ে ঠিক সেভাবে কিছু অংশ থেকেও রক্ত বেরোচ্ছিল, কিছু অংশ থেকে রক্ত আপনার পড়ছে এবং এই গাছটা আবার কেটে অর্থাৎ খন্ড খন্ড করে তো রাখতে হয় পানির মধ্যে ভিজিয়ে। ওই সময় খন্ড খন্ড যখন করে তখন আপনার ওই ব্লাড কিছু পড়ছে। আচ্ছা, পড়ার পরে আমি যতটুকু জানতে পারলাম আমার আম্মুর কাছ থেকে, যে আমার আম্মু আমাকে বলছে ওই তাল গাছটা কাটার পর উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতো, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠতো। যখন চিৎকার দিয়ে উঠতো তখন আমার আম্মা ওই ঘর থেকে বেরিয়ে তার ঘরে যেতে গিয়ে বলতো যে তোর কি হয়েছে। তখন সে বলতো যে ওই তাল গাছটা হয়তো কাটার কারণে আমাকে কে জানি দাবড়াচ্ছে বা আমাকে ভয় দেখাচ্ছে আর আমাকে ধরতে চাচ্ছে, বা আমার মধ্যে একটা বিশাল
একটা আওয়াজ করতেছে, এমন কোনো কিছু একটা ওনাকে স্বপ্নের ঘুরে এসে ওনাকে ডিস্টার্ব করতেছে, ওনাকে ভয় দেখাচ্ছে। জি, ভয় দেখাচ্ছে। এই ভয়ে আতঙ্কে সে ঘুম থেকে চিল্লায় ওঠে। এটা কি এই তাল গাছটা কাটার পরপরই? জি জি, তাল গাছটা কাটার আগে কখনোই না এরকম হয় নাই, যখন তাল গাছটা কাটলো তখন থেকেই। আচ্ছা, তখন ওই তাল গাছটা কাটার পর আমার আম্মু বলল যে দেখ তোর স্বামী ওই তাল গাছটা কেটে তার পরিস্থিতিটা কিরকম হয়েছে আমরা এতটুকু ধারণা করতেছি, বাস প্লাস আমার হাজবেন্ডকে স্বপ্নেও দেখাইছে অনেক, প্লাস আমার ছেলেকে বাস্তবে অনেক সময় একটা লোকে বলল এই কথাগুলা তোকে বলার পরেও তুই ওই তাল গাছটা কাটলে এটা তোর উচিত হয় নাই, দেখ আল্লাহ এখন কি করে। এর উপর ভিত্তি করে আমার আম্মু তাকে সান্ত্বনা দিয়ে তার রুমে চলে যায়। এটাকে প্রতি রাতেই ঘটতে থাকে? যে প্রতি রাতেই তাল গাছটা কাটার 1 সপ্তাহের মধ্যে 7 দিনেই তার মধ্যে এরকম পরিস্থিতি হচ্ছে এবং সে চিৎকার করে হচ্ছে আর সে একটা অসুস্থের দিকে মানে পতিত হচ্ছে। আচ্ছা, তো অসুস্থের দিকে যখন পতিত হচ্ছে তখন আমার কাছে ফোন করে রাখায় যে তোমার চাচি তো অনেক অসুস্থ, যেহেতু আমাদের ফ্যামিলিতে মানে বোঝার মতো কেউ নেই, হয়তো আমার কাছে সবকিছু বুঝে। তখন আমি বললাম ঠিক আছে, যেহেতু অসুস্থ তাকে তারাইল হসপিটাল আছে এখানে নিয়ে যান। তখন তারাইল হসপিটালে নিয়ে গেল। নেওয়ার মানে হসপিটালে নেওয়ার মনে হয় যে আপনার কয়েক ঘন্টার মধ্যেই তার অসুস্থের যে ব্যাগ ওইটা আরো বেড়ে গেল। আচ্ছা, মানে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। তখন ডাক্তার বলল যে আমাদের এখানে চিকিৎসা করা আমাদের কোনো সাধ্য নেই, আপনারা কিশোরগঞ্জ যে সদর হসপিটাল ওইটাতে নিয়ে যান। তখন আমার কাছে আবার পুনরায় ফোন করলো যে কিশোরগঞ্জ নেওয়ার জন্য তারা বলতেছে, ঠিক আছে কিশোরগঞ্জে নিয়ে যাও, যেহেতু আমি ছুটি নিতে পারতেছি না। তখন ওরা কিশোরগঞ্জ নিয়ে গেল। কিশোরগঞ্জ একই সিস্টেম, ওরাও এই রোগটা এমন একটা রোগ, আমি আপনাকে একটু বর্ণনা দিচ্ছি। রোগটা হচ্ছে আপনার যে তার শরীর কালো হয়ে গেছে। আচ্ছা, আর তার শরীর মানে ফেটে গেছে, শীতের মধ্যে শরীর যেভাবে ফেটে যায়, চামড়া যেভাবে ফেটে যায়, যে এরকম মানে একবারে ফেটে যাচ্ছে। তখন ডাক্তাররা বলতেছে ঠিক আছে, হয়তো তারা কিছু একটা বলছে, এটা রিপোর্টটা আমার কাছে আসে নাই, কিন্তু ওরা আবার ঢাকা মেডিকেলে তাকে রেফার করলো। রেফার করার পর সেখানে গেল, যাওয়ার 2-3 পরে তার মৃত্যু হলো। যখন মৃত্যু হলো আমাকে জানালো যে মৃত্যু হয়েছে, তখন আমি ঢাকায় অবস্থান করছি। টোটাল তাল গাছটা কাটার কত দিনের মধ্যে উনি মারা গেলেন? আপনার 1 সপ্তাহ, জাস্ট 7 দিন পরেই তার এরকম পরিস্থিতি হয়েছে। আর মৃত্যু পর্যন্ত প্রায় মানে আপনি যতটুকু বলছেন আমার মনে হচ্ছে যে তাল গাছটা কাটার প্রায় 15-20 দিনের মধ্যে উনি মারা গেছেন। জি, মারা গেছে। তারপর উনি যখন মারা গেল, আমার চাচি মারা যাওয়ার পর আমার কাছে ফোন আসলো। তখন আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি বাড়িতে। তখন আমি ছুটি নিলাম 2 দিনের, নিয়ে নাইটে বাড়িতে চলে যে আমি কিশোরগঞ্জ চলে গেলাম গাজীপুর থেকে। নাইটে গিয়া আমি রাত্রে গিয়ে দেখলাম তার লাশ আমাদের বাড়ির যে উঠান, এই উঠানের মধ্যে শুয়ে রাখছে। তখন আমি তার লাশটা দেখলাম, দেখে আমার মধ্যে এমন একটা ভয়, মানে আতঙ্কে মানে ভয়ে একবারে আমি শিউরে উঠি যে কি এই অবস্থা, কেন একটা মানুষ মারা যায়? আমি তো অনেক লাশ আরো দেখছি, দেখার পরে এইরকম কুৎসিত চেহারা আমি কোনোদিন দেখি নাই। তো এইভাবে ঘুরে রাখলো গ্রামের মানুষ। কিছু রাত্রে, অনেক রাত্রের সময় 3:30 বাজে আপনার, তখন অনেক মানুষ দেখলো। দেখার পর এখানে সবাই বলতেছে যে মানুষ মারা যায়, কিন্তু এইভাবে এত কুৎসিত চেহারা নিয়ে, এত ভয়ঙ্কর দেখতে মানুষ একবার লাশ দেখলে দ্বিতীয়বার দেখার সাহস হয় না। আচ্ছা, মানে যেই বর্ণনাটা আমরা শুনলাম যে যেইভাবে ফেটে গেছে, ফেটে গেছে এবং তার চেহারা, তার নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে ব্লাডিং হচ্ছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে সেই তাল গাছ কাটার পরেও কিন্তু ওখান থেকে ব্লাড বের হচ্ছে, যে ব্লাড বার হচ্ছিল, এটা আমাদের গ্রামের অনেকেই দেখছে যখন গাছটা কাটে। ওটা আমার চাচার মধ্যে ছিল, চাচা যখন গাছটা কাটছিল তখন হয়েছিল। 2টা গাছ কাটার ক্ষেত্রে এটা দেখা গেছে। এবং হয়তো আমার চাচিকে বলতে পারে যে তুমি এই তাল গাছটা কেটো না, হয়তো তিনি আমাদেরকে বলে নাই, কিন্তু যখন তিনি ওই যে বললাম যে রাত্রে স্বপ্নে দেখে চিৎকার করে উঠে, তখন এটা একটা বর্ণনা দিত যে তাল গাছ কাটার কারণে কে জানি আমাকে দাবড়াচ্ছে বা আমাকে আতঙ্ক সৃষ্টি করছে বা আমাকে ভয় দেখাচ্ছে যে তোকে যা কিছু একটা করব। এই ধরনের একটা বর্ণনা আমার আম্মার কাছে কিছুটা বলছিল, এটা আমার আম্মু আমাকে বলছে। এরপর আপনার যখন সবাই এসে আর দ্বিতীয়বার দেখতে পাচ্ছিল না লাশটা, মানে এত বিভৎস হয়ে গেছিল। জি, বিভৎস হয়ে গেছিল। এবং এখানে অনেক মানুষ দিনে আসলো, আইসা লাশ দেখে কেউ চিৎকার করে পড়ে যায়। ভাই কি বলবো আপনাকে, যদি আপনি নিজের চোখে দেখতেন তাহলে আপনি বুঝতেন যে কত করুণ মৃত্যুটা তার হয়েছে। অবশ্যই এটা ওই তাল গাছ কাটার কারণে হয়েছে, এটা আমরা ধারণা করছি। এরপর যখন গ্রামের মানুষ আসলো সকালে, আইসা দেখলো, দেখার পর অনেক মানুষ আপনার ওই যে
আতঙ্কে দৌড়ায় চলে যায় থেকে লাশ দেখার পর। তখন আমরা তাড়াতাড়ি করলাম কি ওইটা কবরস্থানে নেওয়ার জন্য পদক্ষেপ নিলাম এবং কবরস্থানে নিয়ে এখানে তাকে দাফন করলাম। আচ্ছা, আর দাফন করার পর আমি বলতেছি যে এটাই শেষ নয়, এটাই শেষ নয়। তাদের রেখে যাওয়া 8টি শিশু সন্তান, এর মধ্যে 6টা মেয়ে 2টা ছেলে। আচ্ছা, ওই যে তাল গাছের যে কাঠ, এই কাঠ দিয়ে কিন্তু এদের ঘর বানানো অর্থাৎ একজন দান হিসাবে ঘরটা বেঁধে দিয়েছিল এই কাঠগুলা দিয়ে। আচ্ছা আচ্ছা, যেহেতু আর্থিক অবস্থা দুর্বল সমস্ত কিছু বিচার করে জাস্ট ওই তাল গাছের কাঠ দিয়ে ঘরটা বানাই দিছিল। বানায় দেওয়ার পর ওই সন্তানগুলো আপনার এই ঘরে থাকতে পারে না। কে জানি এটার মধ্যে আপনার ইট পাটকেল মরে, বা কে জানি ভয় দেখায় যে করে থাকিস না, থাকলে তোদের অনেক সমস্যা হবে। কি রকম এটা? কি মানে ওনারা কোনো শব্দ পায় নাকি স্বপ্নে দেখে প্লাস আপনার গভীর রাত্রে বাস্তবে একটা আওয়াজ আসে। তখন ওরা ছোট মানুষ তো, শিশু মানুষ, ওনারা ভয়ে আতঙ্কে, তাদের সাথে একটা খালা থাকে, তাদের খালা, ওই খালা ছাড়া তো তাদের কেউ নেই। আর আম্মু আছে আমাদের সংসার নিয়ে, কারণ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এই ছেলেদেরকে মেয়েদেরকে কখন নিয়ন্ত্রণ করবে? এই ধরনের পরিস্থিতি আমাদের মধ্যে নেই, যেহেতু আমরা গরিব মানুষ। তাই তাদের একটা খালা ছিল, এই খালাটাই না তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সুযোগ দেওয়া হইল যে এখানে তাদেরকে নিয়ন্ত্রণ করুক। কিন্তু এই তাল গাছের যে কাঠ, এই কাঠ দিয়ে ঘর বাঁধার কারণে এই ঘরে তারা টিকতে পারতেছে না, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আচ্ছা, সেই আতঙ্ক থেকে বাঁচার জন্য তখন ওই সন্তানরা বললো যে এই ঘরে আমরা থাকবো না, আমরা অন্য কোথাও আমাদেরকে সরিয়ে দেব। তখন ওর খালা বললো কি ঠিক আছে, আমাদের যে বাড়ি, আমাদের বাড়ি থেকে, আমাদের গ্রাম থেকে, এদের গ্রাম প্রায় 5 কিলো হবে, যে আমাদের বাড়িতে চলে আসো। তখন এদেরকে নিয়ে ওরা ওই জায়গায় চলে গেল। দ্যাট মিনস ওদের নানা বাড়ি? জি, নানা বাড়িতে চলে গেল। এখনো কি ওনারা ওখানেই আছেন? ওরা ওখানে, মানে ওরা এখানে এখনো অবস্থান করছে। আচ্ছা, আর অবস্থান করছে। এরা যে কতটুকু কষ্টে আছে, এই কষ্টের মূল কারণ কি বা এর কারণ কতটুকু আমরা ধারণা করছি যে এখানে কি তাল গাছ কাটার কারণেই কি তাদের উপরে এরকম পরিস্থিতি হচ্ছে কিনা, এই বিষয়টা আমার মধ্যে অনেকটা কাজ করে। আর এদের মধ্যে একটা মেয়ে পঙ্গু, প্রতিবন্ধী। ওকে, মানে পুরো ফ্যামিলিটাই আর্থিকভাবে খুবই দুর্বল অবস্থা, খুবই দুর্বল বলতে তার উপর এমন 2টা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এমনকি যেটা আপনারা ধারণা করছেন যে এই তাল গাছগুলাই হচ্ছে এর পেছনে দায়ী, এর মূল কারণ, এটা আমরা ধারণা করছি। এখন বর্তমানে যে ওই ঘরটাতে কি এখন কেউ থাকে না? এই ঘরটা একবারে বন্ধ, আর ঘরের মধ্যে বয়ে কেউ যায় না, তালা দিয়ে পড়ে আছে, এইভাবে ভাঙ্গে পড়তেছে। এটা একটা অনুদান, অন্য একজন এই ঘরটা বেঁধে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে এখন ওইটা ফাঁকা থাকতে থাকতে মানে ঘরটা ভেঙে যাচ্ছে, জানালা, তারপরও কেউ এটা ঠিকও করছে না, এটার মধ্যে বয়ে কেউ যাচ্ছেও না, এটা এইভাবেই পড়ে আছে। মানে কি বলবো, মানে চিন্তা করা যায়, মানে ভয় কি মাত্রায় ঢুকে গেছে যে ওই ঘরে কেউ পর্যন্ত মেরামত করারও সাহস পাচ্ছে না। আর এদের তো কেউ নেই, কারণ আমরাও তো অনেক আর্থিক অবস্থা খারাপ, হয়তো চাকরি করে সংসার টানতে অনেকটা কষ্ট হয়। তবে আমার সবচাইতে বড় কথা হচ্ছে কি যে আজকে এই যে 8টি যে সন্তান, এই সন্তানটি হয়তো অনেকটা অভাবের মধ্যে আছে। এরা পথ হারা ঝড়ের পাখির মতো একবারে ছন্নছাড়া হয়ে গেছে। এক এক দিকে তারা থাকে, কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্মটা যে খুব একটা ভালো হবে এই জিনিসটা আমার মধ্যে খুব একটা ভালো কি, যেটা আমরা শুনছি, যেটা বুঝতে পারছি যে খুবই একটা কঠিন সময় তাদের সামনে অপেক্ষা করছে। দেখা যাক, শুধু আমরা এতটুকু দোয়া করতে পারি যে তাদের সময়টা যেন অ্যাটলিস্ট ভালো হয়, কোনো না কোনো ভাবে যেন ওরা সহায়তা পেয়ে ওরা যেন খুব ভালো থাকতে পারে, এটাই আমরা একটু দোয়া করতে পারি। জি, এখানে আবার ওর আব্বু যে চানমিয়া তাল গাছ কাটার কারণে যে মারা গেল বাস অ্যাক্সিডেন্টে, মারা যাওয়ার পর এখানে যে আর্থিক সাহায্য পাইছিল, ওই আর্থিক সাহায্যটা কিন্তু আবার ওই যে চিকিৎসা করতে যে মেডিকেলে দৌড়াইতে সবকিছু শেষ হয়ে গেছে। ওকে, বুঝলাম যে আসলে পুরা ফ্যামিলিটা আসলে তছনছ হয়ে গেছে মাত্র এই 2টো তাল গাছের কারণেই, যেটা এতটুকু আমরা ধারণা করতেছি। ওকে, বিলাল ভাই, আর কোন ঘটনা কি আছে আপনার? বলো। জি, আমার ঘটনা হচ্ছে যে আমি ডর অনুষ্ঠানে একবার প্রোগ্রাম করছিলাম, করার পর আমার মধ্যে এখন, মানে এর আগে যখন আরেকবার আপনি ডরের আরেকটা জার্নিতে ছিলেন, এর পরের ঘটনা? জি, পরের ঘটনাটা হচ্ছে যে এর হয়তো আমি ডিসেম্বরের সময় ডর অনুষ্ঠানটা করছিলাম, তখন এর 2 থেকে 3 মাস পর আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। তো জব করে আমি
রাত্রে 12টায় ছুটি হয়। তো ছুটি হলে আমি অফিসের কিছু কাজ টাজ করে আমি একা যাচ্ছি রাস্তা দিয়ে, হয়তো সিএমবি রাস্তা হবে, ওই রাস্তাটার পাশে একটা ব্রিজ, পুরনো একটা ব্রিজ, ওই ব্রিজের পাশে আমি যখন গেলাম গিয়ে দেখলাম যে গাড়ি অন্য পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে। এক পর্যায়ে আমি দেখলাম যে ওই ব্রিজের পাশে একটি কুৎসিত চেহারার বয়স্ক মহিলা বসে আছে। তো আমি ভাবলাম যে দিকে তখন আপনার 12:30। ওকে, ওখানে কি মানে মানুষজন আসা যাওয়া চলাচল খুব কোলাহল রাস্তাটা না একদম ফাঁকা? একদম ফাঁকা, নীরব, নিস্তব্ধ। এখান দিয়ে মানুষ খুব একটা চলে না, কিন্তু ওর ওই পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলে। আর রাস্তা দিয়ে তো যাওয়া যায় না, হয়তো অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে, বিদায় আমি ওই জায়গা দিয়ে সবাই যেতে হয়। কিন্তু আগের যে শ্রমিক গুলা ছিল ওরা আগেই চলে গেছে, আমি তো অফিসের কাজ শেষ করে তারপরে হয়তো সময় আমার লেট হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে এখানে একটা মহিলা বসে আছে, তাহলে জিজ্ঞাসা করি যে আপনি কে? কারণ আমি ভাবছি হয়তো যে কোনো পাগল। তখন আমি বললাম যে এত গভীর, এত অন্ধকারে আপনি এখানে বসে আছেন? হ্যাঁ, এখানে বসে আছেন। এই কথা বলতেই সে আমার দিকে তাকালো। তাকানোর পর আমি দেখলাম যে ওনার চোখ দিয়ে যে আলো ফোকাস মারে না, অনেক সময় দেখেন যে কোন শিয়াল যদি রাত্রে হঠাৎ করে দেখি চোখ আপনার ফোকাস দেয়, কেমন জল করে, জি জল করে, ঠিক এরকম ওনার চোখ দিয়ে এরকম আলো ফোকাস দিচ্ছে। দেওয়ার পর আমি অনেকটা ভয় পাইলাম যে এরকম হচ্ছে কেন। তখন আমি দৌড় দিলাম, ভয়ে আমি দৌড় দিলাম। দেওয়ার পর আমি দেখলাম ওই মহিলা আমার সামনে দিয়ে দৌড়তেছে। মানে আপনি যারে দেখে ভয়ে পেছনে ফেলে দৌড় দিয়েছেন, জি, তাকে দেখছেন যে সে আপনার সামনে দৌড়াচ্ছে? জি, আমার সামনের দিকে দৌড়াচ্ছে। যখন সামনের দিকে দৌড়াচ্ছে তখন আমার মনের মধ্যে আরো ভয়ে আতঙ্ক সৃষ্টি হইলো। যখন ভয়ে আমার আতঙ্ক সৃষ্টি হইলো তখন ঠিক এই সময় একটা লোক আপনার হুন্ডা দিয়ে আসছে, আইসা বলতেছে তুমি দৌড়াচ্ছ কেন? তখন কিন্তু আমার ওই যে ভয়ঙ্কর যে বয়স্ক মহিলাটার দিকে লক্ষ্য ছিল না, তখন লক্ষ্যটা আপনার ওই যে হুন্ডাওয়ালার চেহারার দিকে পড়ে গেল। তখন আমি বললাম যে আমি তো ভয় পাইছি, কে জানি আমাকে দাবড়াচ্ছে। ঠিক আছে, তখন বললো যে না এটা কিছু না, হয়তো এই লোকটা এখানে কিছু একটা হয় গাজীপুরে জানা ছিল বিদায় সে আমাকে। উনি কোন মহিলাকে দেখতে পায় নাই? না, উনি মহিলাকে কাউকে দেখতে পায় নাই। কিন্তু আমি যখন আবার উনার কথা শেষ করে সামনের দিকে তাকালাম, তাকানোর পরে দেখলাম যে মহিলাটা নেই। যাই হোক, এই কথা ভেবে আমি যে বাসায় থাকি ওই বাসায় যাবার পথে একটা কালভার্ট আছে, ওই কালভার্টের পাশে আর একটা ছোট্ট ব্রিজ আছে। ওই ব্রিজটা মানে নেমে প্রায় 200 মিটার হবে এরকম আমার বাসা। ওই বাসায় যাবার পথে একটা মাঠ পড়ে, আর এখানে অনেকটা খালি জায়গা, সরকারি জায়গা, ওই জায়গাটা দিয়ে যেতে হয়। তো আমি যাবার পথে আমি দেখলাম যে কয়েকটা বিড়ালের মতো অনেক মানে বড় বড়। এই বিড়াল এত উঁচা কেন? আমার চতুর্দিক থেকে মানে ঘেরা ধরছে। ঘেরা যখন ধরছে তখন তো আমি ভয়ে আতঙ্কে একবারে শিউরে উঠতেছি, আর আমার শরীর কাঁপতেছে যে এটা কি হচ্ছে। তখন আমি কি করব, ভয়ে মানে পরেই যাব না কি করব আল্লাহ জানে। তখন আমি এদেরকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করতেছি যে আমি বাসায় চলে যাব, কিন্তু এরা সুযোগ দিচ্ছে না। তখন আমার সুযোগটা তো বের করতে হবে। এই ধরনের মন মানসিকতা আমার মধ্যে আমি সৃষ্টি করলাম যে যে করেই হোক এদের কাছ থেকে আমার চলে যেতে হবে। তখন সাধারণ একটু ফাঁক পাইলাম, যে ঘুরতেছে অনেকটি, ঘোরার পর একটা ফাঁক পেলাম, ওই ফাঁক দিয়ে দৌড়ে গিয়ে আমি আমার বাসায় পড়লাম। পড়ার পরে বাসার লোকজন উঠে বললো কি হলো, আমি কিছু ওই যে ওই বিষয় বিড়াল। আচ্ছা, আপনি ঘটনাটা পুরো বললেন ওনাদের? এদেরকে এভরিথিং সবকিছু বললাম। বলার পরে ওরা বলতেছে যে কালভার্টটা আসলে কিন্তু দূষিত, এখানে আরো অনেক ভয় টয় পাইছে মানুষে। এই ধরনের ঘটনা আমার হচ্ছে এই দিন রাত থেকে। যখন ঘুমের ঘরে যাই তখন আমার মধ্যে একটা স্বপ্ন আসে, ওই যে বিড়াল আর ওই যে কুৎসিত চেহারা বয়স্ক যে মহিলাটা, ওইটা আমাকে অনেকটা আতঙ্ক সৃষ্টি করে। ও মাই গড, মানে স্বপ্নের মধ্যে এদেরকে আপনি দেখতে পান? জি, অবশ্যই দেখতে পাই। ও মাই গড। আর এদেরকে দেখতে পাই এবং ভয়ে আমি তখন আমার যে কাঠ থাকে ওইটার মধ্যে বসে থাকি। কি বলবো, এখানে কিছু বলার নেই, কারণ আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে। ডর অনুষ্ঠান করার পর থেকে এরকম অনেক স্বপ্ন, অনেক কিছু আমি দেখতে পাই। আমি নিজেও অনেক সময় ভয় পেয়ে যাই, যে বিষয়গুলো আসলে খুব অস্থির লাগে। কিন্তু যেহেতু আপনি এই জিনিসটা ডর থেকে যাওয়ার বেশ কিছুদিন পর, একটা ইনসিডেন্টের পরে আপনি দেখা শুরু করেন, আমি জানি না যে কোনো কিছু, এটা কি আপনার মানসিক কোনো ভয় থেকে এটা হচ্ছে কিনা, নাকি কোনো কিছু আসলেই আপনাকে ফলো করছে বা ভয় দেখানোর চেষ্টা করছে? ওইটা আমাকে ভয় দেখাচ্ছে এই জন্যই আমি যতটুকু আমার আব্বার কাছ থেকে, আমি তো আপনাকে পূর্বে বলছিলাম যে আমার আব্বাই কবিরাজি বিষয়ে কিছু একটা জানে। তখন আমার আব্বাই বলছে যে এটা এরকম হয়েই থাকে, এটা আস্তে আস্তে কেটে যাবে। তো কেটে কখন যাবে? কারণ আমি ওই ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে দেখি যে এই ধরনের পরিস্থিতি আমার মধ্যে কাজ করতেছে বা আমি ভয় পাচ্ছি।
তো বিল্লাল ভাই, শুনলাম যে আপনি এখনো কিছু কিছু ঘটনার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং যেটা আপনার বাবা বলেছিল আপনাকে যে কিছু ঘটনা হয়তো সময়ের ব্যবধানে আস্তে আস্তে কেটে যাবে, সেই ভালো সময়টা পর্যন্ত হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে এবং একটু নিজের সেফটিটা ওইভাবে সাবধান হয়ে চলতে হবে। তো অনেক ধন্যবাদ বিল্লাল ভাই। জি ভাই, আর একটা বিষয় হচ্ছে আপনার ওই যে আমার যে চাচা মঞ্জু, ওর নামে ওরকে যে জেনে ধরতো এবং বলতো যে 40 জন এতিম খাওয়ানোর জন্য, আমরা কিন্তু 40 জন এতিম কন্টিনিউ আপনার প্রতি বছর একটা দিনে খাওয়াচ্ছি। যেটা আপনারা এর আগেও আপনি বলেছিলেন যে আপনি ওই বিপদ থেকে দূরে থাকার জন্য আপনারা 40 জন এতিম বাচ্চাকে খাওয়াচ্ছেন। যে এর কিছুদিন আগে, যে রমজানের আগে আমরা খাওয়াইছি। ওকে, তো নিজেরাও অনেকটা আর্থিক অসচ্ছলতার মধ্যে থাকার পরেও এই বিপদ থেকে দূরে থাকার জন্য ওনারা এই কাজটা এখনো করে যাচ্ছে। তো অনেক ধন্যবাদ বিল্লাল ভাই, আরো একবার আমাদের এই জার্নিতে এসে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। এক এক করে তো সবার গল্পই শোনা হয়ে গেল, শুধু এই আলগির চরের ঘটনাটাই শোনা হয়নি। এবং আলগির চরে যারা এখানে আমরা আছি, আমরা বুঝতে পারছি যে আসলে পরিবেশটা কেমন, একটা হন্টেড জায়গায় আমরা বসে আছি। এক্স্যাক্টলি। আর যেটার ব্যাপারে আমাদের একজন অতিথি বলেছেও, যার ভাই ভালো রকম অসুস্থ হয়ে শেষ পর্যন্ত আমাদের একজন যে তফাজ্জল ভাই, যে আমাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছে। তো তফাজ্জল ভাই, আপনি তো বলেছেন যে আপনার ভাই যেভাবে দুর্ঘটনাটার কথা আপনি বললেন, তবে আমাদের মনে হয় এটার মধ্যে চাইলে কিন্তু রিয়ান আমরা একটা লজিক খুঁজতে পারি। রাইট, লজিক খুঁজতে পারি কি? আমার মনে হয় অলরেডি আমাদের যথেষ্ট পরিমাণ লজিক্যাল শ্রোতা বন্ধুরা ধরেও নিয়েছে যে হয়তোবা লোকটা ফুড পয়জনিং এর কবলে পড়েছিল, হয়তোবা এরকম অনেকেই ভাবতে পারে। বাট সেই ধারণাটা কিছুটা হলেও ভেঙে দেবে যদি আপনি এই এলাকায় এসে কিছু মানুষের সাথে কথা বলেন। আমি আর সুমন যখন কিছুটা এই জায়গাটা নিয়ে ইনভেস্টিগেট করি, কিছুটা জানার চেষ্টা করি, তখন খুব যে বেশি ডিরেক্ট ইনফরমেশন আমরা পেয়েছি তা না, বাট ভয়টা সবার মধ্যেই পেয়েছি। এবং আমরা যতটুকু বুঝেছি যে এই জায়গাটা হচ্ছে ভয়টা সবার মাঝে, অধিকাংশের মাঝে ভয়টা হচ্ছে আরেকজনের কাছ থেকে শুনে ভয়। রাইট। তবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যেগুলো আসলেই কেউ কেউ বলেছে যে এইখানে তারা দেখেছে কিংবা ঘটেছে বলেই তারা বিশ্বাস করে। এক্স্যাক্টলি। আর আমরা সত্যি কথা বলতে মোটামুটি একটা অন্যরকম ইনফরমেশন পেয়েছি একমাত্র এক মহিলার কাছে, মোটামুটি বুড়ি একজন মহিলা, ওনার এজ হবে 51 থেকে 55 এর মধ্যে। তো সেই বুড়ি মহিলা, উনি যেই কাজটা করেন, আমরা ঢাকা শহরে যারা থাকি তারা আমরা বলি ছোটা বুয়া, ওই ধরনের কাজ করেন, বিভিন্ন বাসায় যান এবং তার বাসায় আসতে আসতে প্রায় 8টা, 8:30, 9টা বাজে। এবং এই এলাকায় যেই স্পটটাকে আমরা ধরে বসে আছি, এখান থেকে মোটামুটি সবচেয়ে কাছে যদি থাকার পসিবিলিটি থাকে তাহলে সবচেয়ে কাছের এলাকাটাতে উনিই থাকেন। এবং উনি যেই চলাফেরা, শব্দ ইত্যাদি অবজার্ভ করেন রাতে এখানে একা একা থেকে, ওনার আর কেউ নেই, তো ওনার কাছ থেকে আমরা কিছুটা শুনেছি যে অনেক রকম শব্দ, চিৎকার চেঁচামেচির শব্দ, মাঝে মাঝে নাকি অনেক লোক একসাথে জড়ো হয়ে কিছু একটা করছে, এই ধরনের কিছু শব্দ আসে। আগুনের মতন একটা কিছু, আগুন জ্বালিয়ে কেউ বসে আড্ডা মারছে অনেকে, এই ধরনের কিছু ব্যাপারও উনি দেখতে পায়। সবচেয়ে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আমরা পেয়েছিলাম, একজন বলেছিল যে আমাদেরকে একদিন রাতের বেলা সে কোনো একটা কারণে এই জায়গাটা দিয়ে পাস করতে যেতে চাইছিল, যেতে সে বাধ্য ছিল আর কি। তো দেখা গেছে ওই জ্যোৎস্না রাত ছিল এবং সে যেটা দেখেছে তার ভাষায় সে বর্ণনা করেছে, যেটা যে দূর থেকে সে খেয়াল করেছে যে ওইখানে কিছু বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, যেটা আদৌ এই প্রেক্ষাপটে এটা কখনো কল্পনা করা সম্ভব না। এখানে আসলে কোনো লজিক নাই যে এখানে বাচ্চাদের আসার কথা। এবং সে সেটা দেখে আর এই রাস্তা দিয়ে আসেনি, সে বরঞ্চ আবার রিটার্ন চলে গেছে, পরের দিন সকালবেলা তার বাসায় পৌঁছেছে। রাইট। ওয়েল, লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে এই জায়গাটা নিয়ে সবচেয়ে একটা ভীতিকর ঘটনা আমরা জানতে পেরেছি এলাকারই একজন মাঝির কাছ থেকে, যে এই খুব ভালোভাবে পরিচিত তার এলাকাটা, সে এখানে প্রায় নৌকা চালায়। মজার ব্যাপার হচ্ছে কোনো এক রাতে ঠিক এই চরে তার নৌকা আটকে গিয়েছিল এবং গভীর রাত, সে একলা ছিল, সে ছাড়াতেও পারেনি। অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন সে ছাড়াতে পারেনি, তারপরে সে এক পর্যায়ে ভাবে যে থাক, ঘুমিয়ে যাই, সকালে উঠে যখন আলোতে সবকিছু দেখতে পাবো তখন একটা কিছু করা যাবে। মজার ব্যাপার হচ্ছে যখন তার ঘুম ভাঙে তখন সে চরের আশেপাশেও ছিল না, কিন্তু রাতের বেলা তার নৌকা যে চরে আটকেছে এতে তার কোনো সন্দেহ ছিল না, কিন্তু চর থেকে অনেক দূরে ছিল সে। এবং কিসে আটকে ছিল নৌকাটা, কেন আটকে ছিল,
সে জানতে পারেনি। রাইট। তো যাই হোক, এরকম আরো অনেক অনেক ঘটনা কিছু কিছু আছে। আসলে সবকিছু মিলিয়ে এই জায়গাটা এই এলাকার মানুষের কাছে একটা অন্যরকম হন্টেড প্লেস হয়ে গেছে, যে জায়গাটাকে সবাই ভয়ের চোখেই সমীহ করে। তবে জায়গাটা অনেক সুন্দর। আমরা ম্যাক্সিমাম সময় যে জায়গাগুলোতে গেছি দেখা গেছে প্রত্যেকটা হন্টেড জায়গায় কিন্তু আসলে দেখতে সুন্দর। আমাদের দৃষ্টিভঙ্গিটা হয়তো বারবার ডট টিমের সাথে চলে আসে, বদলে যায়, আমরা একটু ভয়ঙ্কর ভাবে দেখি, এবং আমরা তো আসি সবসময় রাতে, এটাও একটা রিজন, গা ছমছমে ভাবে একটা থাকি। তবে আজকের এই এলাকাটার কথা এতটুকুই বলবো যে আসলে ডরে যারা আসে, অতিথি আসে, যারা আমাদের সাথে তাদের ঘটনাগুলো শেয়ার করে, এই ঘটনাগুলো নিয়ে অনেকেরই অনেক কথা থাকে যে হ্যাঁ এই লোকটা বোধহয় বানিয়ে বলছে, হ্যাঁ এই লোকটা বোধহয় কারো কাছ থেকে শুনে বলছে, এই ধরনের কিছু ঘটনা দেখা যায়। তবে মূল ব্যাপারটা হচ্ছে এখানে এসে আমরা যা পেয়েছি তার 50% মনে হয়েছে আমাদের কাছেও যে এই ধরনের হয়তো লোক মুখে শুনে ভয়টা মনে তৈরি হয়েছে, সেখান থেকে ভয় পাওয়া, কিন্তু বাকি 50%-এর ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং সেই সন্দেহটা আছে বলেই কিন্তু আজকে সবাইকে নিয়ে আমরা এখানে এপিসোডটা ধারণ করেছি। তো যাই হোক, বাকি যাদের সন্দেহ আছে, যদি আপনারা চান কখনো সুযোগ হলে আপনারা নিজেরাও এসে কিছু ইনভেস্টিগেট করে যেতে পারেন এবং আমাদেরকে একটু জানাতে পারেন। রাইট। তবে আজকের মতো আমাদের মনে হয় এখানেই ইতি টানা উচিত। রেহান ভাই, আপনাদেরকে ধন্যবাদ, মানে এরকম একটা জায়গায় এসে মানে এতক্ষণ বৈশাখ মানে এই কথাগুলো বলার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ আপনাকে ভাইয়া, এরকম একটা স্পটের খবর আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসার জন্য। আসলে আমরা এটাই বলি যে ডরের কমিউনিটি ধীরে ধীরে বাড়ছে, এবং এটা যত বাড়বে ডর ঠিক তত দূর পর্যন্ত পৌঁছায়। তোর একটা কথা আমার আজকে খুব ভালো লাগছে, তুই বললি না যে আপনি এখন থেকে ডরের পার্ট। আসলেই কিন্তু তাই, ডরের ফ্যামিলিটা যেটা হচ্ছে, যারাই ডরে একবার আসছে তারা কিন্তু আমাদেরই অংশ হয়ে যাচ্ছে। রাইট। এবং তারা আমাদের জন্য খুঁজে বেড়াচ্ছে স্পট, আমাদের জন্য খুঁজে বেড়াচ্ছে। এবং ডরে যারা আছে, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডরের প্রত্যেকটা মেম্বার যারা ডরে এসে যায় তারা কিন্তু এরপরে আমাদের সাথে অনেক যোগাযোগ করে, অনেক ধরনের ইনফরমেশন দেয়, অনেক ধরনের তথ্য আদান প্রদান আমাদের সাথে থাকে। সো আশা করি আপনার সাথে থাকবে, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাদের সাথে থাকবে, ভবিষ্যতে যারা ডরে যোগ দিবে তাদের সাথে থাকবে। তো আজকের মতো চল ভাগি, তাহলে কি আর করা। ওকে। ডর মানে ভয়।